হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের লুসিয়েন্টের পলিটি থেকে ক্লাস করাবো। তোমাদের লুসিয়েন্টের যে চ্যাপ্টার অনুযায়ী ক্লাস চলছে তারই আজকে তোমাদের পঞ্চম পার্ট। আজকে তোমাদের ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটা করাবো, দ্য প্রিয়াম্বেল। মোস্ট ইম্পর্টেন্ট এই প্রিয়াম্বেলটা তোমাদের অল ইন্ডিয়া এক্সামের জন্য। ওকে, তোমাদের এর আগে লুসিয়েন্টের যে কটা চ্যাপ্টার আমি করে দিয়েছি এখানে আমি দিয়ে দিয়েছি। তোমাদের কন্টেন্টসের মধ্যে দেখো ভারতীয় সংবিধানের উন্নয়ন, গণপরিষদ, সংবিধানের প্রধান বৈশিষ্ট্য, সংবিধানের উৎস। আজকে তোমাদের 5 নম্বর চ্যাপ্টারটা করাচ্ছি, প্রস্তাবনা। ওকে, তোমাদের গ্রুপ ডি থেকে ইউপিএসসি পর্যন্ত প্রত্যেকটা এক্সামের জন্য তোমাদের এই পলিটি ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আর তোমাদের লুসিয়েন্ট যেহেতু একটা গুরুত্বপূর্ণ বই, তাই এই বইটা থেকে অনেক প্রশ্ন কিন্তু এক্সামে কমন আসে। তোমাদের যে ডেসক্রিপটিভ বইটা আছে তার থিওরি পার্টটা এবং লুসিয়েন্টের যে অবজেক্টিভ বইটা আছে এই দুটোকে কম্বাইন করে ক্লাস করানো হচ্ছে বাইল্যাঙ্গুয়ালি, ইংলিশ এবং হচ্ছে বাংলায়। ওকে, তাই অবশ্যই তোমরা ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আশা করি তোমাদের সমস্ত প্রবলেম ক্লিয়ার হয়ে যাবে। আর এই লুসিয়েন্টের বাইরেও কিছু এক্সট্রা ইনফরমেশন থাকে যেগুলো এক্সাম ওরিয়েন্টেড। ওকে, তাই সেই ইনফরমেশনগুলো কিন্তু আমি প্রত্যেকটা ক্লাসের সাথে ইনক্লুড করে দিই। এটা তোমরা যারা প্রথম থেকে ক্লাস করছো তারা জানো, সেটা যে কোনো সাবজেক্টেই হোক না কেন আমি প্রত্যেকটা ইনক্লুড করি, যেন এক্সাম ওরিয়েন্টেড, যেটা তোমরা পড়াশোনা করলে যেটা তোমাদের আসন্ন এক্সামের জন্য খুবই হেল্পফুল হবে। তাই তোমাদেরকে একটাই কথা বলবো, তোমরা ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে কিন্তু তোমাদের সমস্ত প্রবলেম ক্লিয়ার হয়ে যাবে। লাস্টে এমসিকিউ রয়েছে, সেগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে। ওকে, লুসিয়েন্ট থেকে তোমাদের যদি কনসেপ্টটা ক্লিয়ার থাকে তাহলে কিন্তু তোমরা যে কোনো প্রশ্নের আনসার কিন্তু দিতে পারবে। আর পলিটি এমন একটা জিনিস, এখানে কনসেপ্ট ক্লিয়ার থাকলে তবেই কিন্তু তোমরা ভালোভাবে প্রত্যেকটা প্রশ্নের আনসার দিতে পারবে। আর তোমাদের এটা যদি বলো যে কোন কোন এক্সামের জন্য হেল্পফুল, আমি তোমাদেরকে একটাই কথা বলবো, এটা প্রত্যেকটা এক্সামের জন্য হেল্পফুল। আমি তোমাদেরকে এমনভাবেই কন্টেন্টগুলো সাজিয়ে রেডি করে দিচ্ছি যাতে তোমাদের গ্রুপ ডি লেভেল থেকে একদম ইউপিএসসি পর্যন্ত তোমরা যে কোনো প্রিপারেশান নাও না কেন, তোমাদের কনসেপ্ট এবং এমসিকিউর দিক থেকে তোমাদের কোনো প্রবলেম হবে না। বোঝা যায় তো? যারা হচ্ছে হিস্ট্রি, জিওগ্রাফি, বায়োলজি, ফিজিক্স, কম্পিউটার, লুসিয়েন্টের এই ক্লাসগুলো এখনও পর্যন্ত করোনি, অবশ্যই তোমরা করে নেবে, কারণ এগুলো তোমাদের কমপ্লিট রয়েছে। তোমরা যে ক্লাসগুলো করো আশা করি তোমাদের অনেকটাই হেল্প হবে। যারা ক্লাসগুলো করেছে তারা জানে এখান থেকে কতগুলো প্রশ্ন এক্সামে কমন আসছে। তাই লুসিয়েন্ট যেহেতু একটা গুরুত্বপূর্ণ বই, সাথে আমি এক্সট্রা ইনফরমেশান দিচ্ছি, তোমাদের ডেসক্রিপটিভ, অবজেক্টিভ দুটোকেই প্যারালালি কমপ্লিট করাচ্ছি। এক্সট্রা ইনফরমেশান তার সাথে থাকছে এনসিআরটি বেস। তাই তোমাদের এই ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এক্সামের জন্য। ওকে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, বা তোমরা প্লেলিস্টে গিয়েও তোমরা চেক করে নিতে পারো। অবশ্যই তোমরা ক্লাসগুলো করে নেবে। ওকে, বোঝা গেল? চলো তাহলে আজকে আমরা পলিটিটা শুরু করি। পলিটির যে চ্যাপ্টারটা তোমাদের আজকে করাবো সেটা হচ্ছে প্রস্তাবনা, দ্য প্রিয়াম্বেল। ওকে, দেখো প্রত্যেকটা চ্যাপ্টারের এক একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য থাকে। দেখো এই প্রস্তাবনাটা কি? প্রস্তাবনাকে ইংরেজিতে বলা হয় প্রিয়াম্বেল। প্রিয়াম্বেলটা কি? প্রিয়াম্বেল হচ্ছে সংবিধান শুরুর আগে তোমাদের একটা সূচিপত্রের মতো বলতে পারো, যেটা তোমরা প্রিয়াম্বেল পড়ে বুঝতে পারবে সংবিধানের এই ওপর ভিত্তি করে সংবিধানটা রচিত হয়েছে বা এইগুলো সংবিধানে বলা রয়েছে মুখ্যভাবে। ওকে, তো এইটা হচ্ছে সংবিধানের প্রিয়াম্বেল বা প্রস্তাবনা। আমেরিকার যে সংবিধানটা আছে সেই সংবিধানেও কিন্তু তোমার প্রস্তাবনা রয়েছে, মানে প্রথমে প্রস্তাবনাটা দিয়েই কিন্তু আমেরিকার সংবিধানটা শুরু হয়েছিল। বোঝা যাচ্ছে? ভারত সহ অনেক দেশই আছে যে এই রীতিটা অনুসরণ করে, মানে প্রথমে প্রস্তাবনা আছে তারপর কনস্টিটিউশন আছে, কিন্তু প্রত্যেকটা দেশে কিন্তু নেই। কোনো কোনো দেশে তোমাদের প্রথমে প্রিয়াম্বেল আছে তারপর কনস্টিটিউশনটা শুরু হচ্ছে, কিন্তু কোনো কোনো দেশে ডাইরেক্ট কনস্টিটিউশন শুরু হয়েছে, সেখানে প্রিয়াম্বেল নেই। তো এইটা কিন্তু তোমাদের ক্লিয়ার রাখতে হবে। তা প্রথম কোথায় শুরু হয়েছিল? এটা আমেরিকার সংবিধানে ছিল। আর এই প্রিয়াম্বেল ধারণাটাও কিন্তু আমাদের ভারতে নেওয়া হয়েছে এই আমেরিকার সংবিধান থেকে। ওকে, বোঝা গেল বিষয়টা? এখান থেকে কিন্তু প্রশ্ন দেয়। প্রস্তাবনা শব্দটি সংবিধানের ভূমিকা, ওকে, ভূমিকাকে বোঝায়। বোঝা যাচ্ছে? এতে সংবিধানের সারাংশ বা সারমর্ম রয়েছে, মানে সংবিধানটা যে টোটাল যে লেখাটা হয়েছে সেই টোটাল সংবিধানের সারাংশ বলতে পারো বা সারমর্মটা বলতে পারো এই প্রস্তাবনায় উল্লেখ করা আছে। এটাই হচ্ছে তোমার প্রস্তাবনা। আশা করি প্রস্তাবনা সম্পর্কে বা প্রিয়াম্বেল সম্পর্কে বেসিক ইনফরমেশনটা তোমাদের ক্লিয়ার হয়েছে। প্রস্তাবনাটা অ্যাকচুয়ালি কী বা এর কাজটাই কী, এটা হচ্ছে তোমার একটা ভূমিকার মতো সারাংশ বলতে পারো। গোটা সংবিধান, একটা বই যে লেখা হচ্ছে তার একটা সারাংশ। ওকে, এবার দেখো এন.এ. পালকিওয়ালা একজন বিশিষ্ট আইনবিদ বলে একজন ছিলেন, বা সংবিধান বিশেষজ্ঞ বলতে পারো। ইনি এই প্রস্তাবনাটিকে সংবিধানের পরিচয়পত্র বলেও কিন্তু উল্লেখ করেছিলেন। তাই এই নামটা কিন্তু জেনে রাখবে, এখানে ইউপিএসসিতে কিন্তু প্রশ্ন এখান থেকে এসেছে। তাই তোমাদেরকে আমি সবসময় বলবো যে ইনফরমেশানগুলো আমি বলবো এবং যে ইনফরমেশানগুলো তোমাদের এখানে লেখা থাকবে সেই ইনফরমেশানগুলো তো অবশ্যই তোমরা ভালো করে খেয়াল করবে, কেননা প্রত্যেকটা বলা এবং এই লেখা এই ইনফরমেশানের বাইরের প্রশ্ন কিন্তু আসবে না। ওকে, চলো আমরা আরও কিছু ইনফরমেশান দেখে নেব। ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি 1946 সালের 13ই ডিসেম্বর উদ্দেশ্য বিশ্লেষণের ইংরাজিটা ভালো তোমরা বুঝতে পারবে, অবজেক্টিভ রিসলিউশন। তোমাদের হিস্ট্রিতে পড়িয়েছিলাম এবং তোমাদের আমি লুসেন্টেরই এই পলিটির যখন প্রথম দিকে ক্লাস শুরু করেছিলাম সেখানেও তোমাদের এই অবজেক্টিভ রিসলিউশনের কথা কিন্তু বলেছিলাম, উদ্দেশ্য বিশ্লেষণটা কী। ওকে, তাই সেটা যারা দেখোনি ওখানটা দেখে নেবে। তাই অ্যাকচুয়ালি হচ্ছে এখানে যে বিষয়টা বলছি এটা খুব ইম্পর্টেন্ট জায়গা, ভালো করে এখানটা বুঝবে যে ভারতীয় সংবিধানের যে প্রস্তাবনাটা আছে মানে প্রিয়াম্বেলটা আছে সেটা 1946 সালের 13ই ডিসেম্বর
উদ্দেশ্য বিশ্লেষণ মানে অবজেক্টিভ রিসলিউশনের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল। এবার তাহলে প্রশ্ন উঠে আসছে প্রস্তাবনাটা তাহলে কার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল? উদ্দেশ্য বিশ্লেষণ বা অবজেক্টিভ রিসলিউশনের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল। তাই উদ্দেশ্য বিশ্লেষণ যে শব্দটা ব্যবহার করা হচ্ছে এটা অ্যাকচুয়ালি কে দিয়েছিল? এটা দিয়েছিল পণ্ডিত জওহরলাল নেহরু। ওকে, এনার কর্তৃক কিন্তু প্রণীত হয়েছিল এটা এবং গণপরিষদ গৃহীত হয়েছিল। তোমাদের যখন আমি গণপরিষদ পড়াছিলাম সেখানেই অবজেক্টিভ রিসলিউশনের কথা বলেছিলাম, যেখানে হচ্ছে পণ্ডিত জওহরলাল নেহরু এই উদ্দেশ্য বিশ্লেষণের কথা প্রথম তুলে ধরেছিলেন। আর এই উদ্দেশ্য বিশ্লেষণের ওপর ভিত্তি করেই কিন্তু এই প্রিয়াম্বেলটা কিন্তু ঘোষণা করা হয়েছে। বোঝা যাচ্ছে? 1946 সালের 13ই ডিসেম্বর। তোমাদের সাল এবং ডেট এটাও ইম্পর্টেন্ট, হচ্ছে কবে করা হয়েছে, এখান থেকে কিন্তু প্রশ্ন দিয়ে থাকে। সংবিধানের প্রস্তাবনাটা কার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে? এই উদ্দেশ্য বিশ্লেষণ বা অবজেক্টিভ রিসলিউশনের উপর। আশা করি এইটুকুন তোমাদের ক্লিয়ার হয়েছে। ওকে, চলো নেক্সট ইনফরমেশন আমরা দেখে নেব। মূল সংবিধানের প্রস্তাবনায় অর্থাৎ প্রিয়াম্বেলে ভারতকে একটি সার্বভৌমকে ইংরেজিতে বলা হয় সোভেরিয়ান। ওকে, গণতান্ত্রিক ইংলিশে বলা হয় ডেমোক্রেটিক, আর সাধারণতন্ত্র মানে রিপাবলিক, এটাকে আরেকটা নাম আছে সাধারণতন্ত্রের প্রজাতন্ত্রও বলা হয়ে থাকে। ওকে, বলে ঘোষণা করা হয়েছিল। তাহলে এখানটা ভালো করে বুঝবে, এই জায়গাটা নিয়ে অনেকের মধ্যে কনফিউজ থাকে। আমি এই জায়গাটা ভালো করে ক্লিয়ার করব, তোমরা ভালো করে শুনবে। মূল সংবিধান, দেখো আমি তোমাদের এখানে হেডিং করেছি মূল সংবিধানের প্রস্তাবনায়। মূল সংবিধান বলতে মেন যে তোমার প্রিয়াম্বেলটা আছে, ওকে, মানে মেন যে তোমার কনস্টিটিউশনটা আছে, লেখাটা হয়েছে, সেই সংবিধানটা যখন লেখা হয়, সেই লেখার প্রস্তাবনাটা যেটা ছিল সেইখানে ভারতকে একটা সার্বভৌম, গণতান্ত্রিক এবং সাধারণতন্ত্র বলে ঘোষণা করা হয়েছিল। এই তিনটে কথা উল্লেখ করা হয়েছিল প্রিয়াম্বেলে, সোভেরিয়ান, ডেমোক্রেটিক এবং রিপাবলিক। এই তিনটে কথা কিন্তু প্রথম মূল সংবিধানে বলা হয়েছিল। কিন্তু এখানে একটা কিন্তু আছে। কেন কিন্তু? পরবর্তীতে এখানে চেঞ্জ এসেছিল। ওকে, চেঞ্জ করে আরও কিছু শব্দ অ্যাড করা হয়েছিল। সেটা কবে চেঞ্জ করা হয়েছিল? 1976 সালে গিয়ে চেঞ্জ করা হয়েছিল। এবার প্রশ্ন হচ্ছে স্যার তাহলে মূল সংবিধানটা কবে তাহলে পাবলিশ করা হয়েছিল? সেটা তো তোমাদের আমি প্রথম দিনই বলে এসেছি যে সংবিধান তো রচনা করার পর 26শে জানুয়ারি 1950 হচ্ছে কার্যকর হয়ে গিয়েছিল। তার আগে তোমাদের সেটা সাইন করে রেডি হয়ে গিয়েছিল। 1950 26শে জানুয়ারি গিয়ে সেটা কার্যকর হয়েছিল। ওকে, সেখান থেকেই প্রস্তাবনাটা তখন কিন্তু এই সার্বভৌম, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র এইটা প্রস্তাবনায় বলা হয়েছিল প্রথম যখন এটা থাকে। কিন্তু সেটা পরবর্তীতে যে 1976 সালে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে যে বিভিন্ন রকম সংবিধান সংশোধনী হয়েছে, তোমাদের আমি এর আগে বলে এসেছি কথাগুলো, যে সংবিধান রচনা হয়ে যাওয়ার পর বিভিন্নভাবে আজও পর্যন্ত সংবিধান অনেকবার চেঞ্জ হয়েছে। প্রায় এখনও পর্যন্ত 2022-এ 105 বার হচ্ছে অ্যামেন্ডমেন্ট বা সংশোধনী হয়ে গেছে। তাহলে ব্যাপারটা বোঝা যাচ্ছে। তাহলে এইখানে প্রশ্ন যে 1976 সালে 42তম সংবিধান সংশোধনী হয়েছিল, সেইখানে কিন্তু এই প্রস্তাবনাকে তোমার সংশোধন করা হয়েছিল, যেখানে নতুন 3টি শব্দ যোগ করা হয়েছিল। সেই 3টি শব্দ কি কি? সমাজতান্ত্রিক, যেটাকে সোশ্যালিস্ট বলা হয় ইংরাজিতে, ওকে, ধর্মনিরপেক্ষ, যেটা ইংরাজিতে বলা হয় সেকুলার, আর হচ্ছে অখণ্ডতা অর্থাৎ ইন্টিগ্রিটি। এই 3টে শব্দ সংবিধানে আরও যুক্ত করা হলো। তাহলে সার্বভৌম, গণতান্ত্রিক আর সাধারণতন্ত্র, এই 3টে তো ছিলই, আরও 3টে অ্যাড করা হলো, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, অখণ্ডতা। ব্যাপারটা আমার কথাটা বুঝতে পারলে? তাহলে এই 3টে কথা কিন্তু যোগ হলো আরও 1976 সালে গিয়ে, মানে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। এছাড়া আর কি কি যুক্ত হয়েছিল 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে প্রিয়াম্বেলে? এছাড়া প্রস্তাবনায় ঐক্য যুক্ত হয়েছিল, মানে ঐক্য যেটা থাকবে, ওকে, ইউনিটি এটা, এবং সংহতি, এই শব্দগুলোও কিন্তু তোমার প্রস্তাবনার মধ্যে ইনক্লুড করে দেওয়া হয়। এবং নির্দেশমূলক নীতির সংখ্যাও কিন্তু বৃদ্ধি করা হয়েছিল এই 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। তা এইগুলো তোমাদের কিন্তু জানতে হবে। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? যে মূল যে সংবিধানের প্রস্তাবনা অর্থাৎ প্রিয়াম্বেলটা ছিল, সেখানে প্রথমে তাহলে কোন 3টে ওয়ার্ডকে ব্যবহার করা হয়েছিল? সার্বভৌমকে ব্যবহার করা হয়েছিল, গণতান্ত্রিককে ব্যবহার করা হয়েছিল, আর সাধারণতন্ত্রকে ব্যবহার করা হয়েছিল, এই 3টে। পরবর্তীতে 1976 সালে গিয়ে আরও 3টে ওয়ার্ড যুক্ত করা হয়, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ আর অখণ্ডতা। বোঝা গেল বিষয়টা? এইটুকুন ক্লিয়ার হয়েছে? এবার যদি প্রশ্ন আসে যে আজ পর্যন্ত কতবার প্রস্তাবনাকে সংশোধন করা হয়েছে, মানে প্রিয়াম্বেলকে, এখনও পর্যন্ত একবারই হচ্ছে প্রস্তাবনাকে সংশোধন করা হয়েছে এই 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। আর এরপর থেকে মানে 1976 সালে যে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে প্রিয়াম্বেলকে সংশোধন করা হয়েছিল, তারপর থেকে আজও পর্যন্ত একবার হচ্ছে প্রিয়াম্বেলকে সংশোধন করা হয়নি, এই একবারই করা হয়েছিল। এটাই কিন্তু তোমরা জেনে রাখবে। ওকে, বোঝা যাচ্ছে? এটুকুন তোমাদের ক্লিয়ার হয়েছে? আর একটা জিনিস মনে রাখবে, এই যে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে যে সংশোধনটা করা হলো, এই প্রিয়াম্বেলকে একবার সংবিধান সংশোধনীর মাধ্যমে সংশোধন করা হয়েছে, যেখানে 3টি শব্দকে যোগ করা হয়েছিল।
ওকে, কিন্তু আমাদের যে সুপ্রিম কোর্ট আছে, সুপ্রিম কোর্টের একটা মামলা হয়েছিল, সেই মামলাটার নাম হচ্ছে কেশবানন্দ ভারতী মামলা। এই কেশবানন্দ ভারতী মামলাতে বলা হয়েছিল যে প্রিয়াম্বেল অর্থাৎ প্রস্তাবনার যে মূল অংশ মানে মেন পার্ট, সেইটা কিন্তু কোনো সময়তেই চেঞ্জ করা যাবে না। সেটা কেশবানন্দ ভারতী মামলায় বলা হয়েছিল, যেটা কত সালে হয়েছিল মামলাটা? 1973 সালে কেশবানন্দ ভারতী মামলা হয়েছিল। এই 1973 সালে কেশবানন্দ ভারতী মামলায় কিন্তু এটা বলে দেওয়া হয়েছে যে প্রিয়াম্বেলের মূল অংশকে, মুখ্য পার্টকে কোনো সময়তে চেঞ্জ করা যাবে না। ওকে, মেন পার্টকে। তাহলে এবার প্রশ্ন উঠে আসে, তাহলে 1976 সালে গিয়ে তাহলে চেঞ্জটা হলো কি করে? এখানে চেঞ্জ যেটা করা হয়েছে সেখানে মেন পার্টকে চেঞ্জ করা হয়নি, এই সার্বভৌম, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র এই তিনটে শব্দকে কি বাতিল করে দেওয়া হয়েছে? হয়নি না। এর সাথে সাথে এই সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং অখণ্ডতা এই তিনটে শব্দকে যোগ করা হয়েছে। কখনোই সেটাকে মেন যে পার্টটা সেখানে কোনো সময়তে সেইগুলোকে বাতিল করে দিয়ে এই নতুন তিনটে ওয়ার্ড যোগ করা হয়নি। এই পুরনোগুলো ছিল, তার সাথে আরও কিছু অ্যাড করে নেওয়া হলো। বোঝা যাচ্ছে? এই জিনিসটাই হচ্ছে তোমার 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে করা হয়েছে, যেটা 1976 সালে। কিন্তু তার আগেই 73 সালে যে কেশবানন্দ ভারতী কেসটা হয়েছিল, সেখানে সুপ্রিম কোর্ট একদম পরিষ্কার বলে দিয়েছে যে প্রিয়াম্বেলকে কোনো অবস্থাতেই তার মুখ্য অংশকে চেঞ্জ করা যাবে না। তুমি এখন বলতে পারবে না যে সার্বভৌমটাকে বাদ দিয়ে দেবো, বা গণতান্ত্রিক বাদ দিয়ে দেবো, বা সাধারণতন্ত্র আমি প্রিয়াম্বেল থেকে বাদ দিয়ে দেবো। মুখ্য যে অংশটা লেখা হয়েছিল সেই লেখাই থাকবে। তুমি সেটাকে চেঞ্জ করে এইগুলো হচ্ছে যোগ করা হয়েছিল 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। ওকে, এইটা করা হয়েছিল, কিন্তু কোনো সময় মুখ্য অংশকে চেঞ্জ করা হয়নি। এই জায়গাটা কিন্তু জেনে রাখবে সংবিধানের। এবার আমরা যে কনস্টিটিউশন যেটা রয়েছে, সেই কনস্টিটিউশনের যে প্রিয়াম্বেল, ওকে, সেই প্রিয়াম্বেল অর্থাৎ প্রস্তাবনার যে পাঠ্যটা মানে প্রস্তাবনাটা অ্যাকচুয়ালি কি লেখা আছে মূল সংবিধানের অংশটায়, সেটা আমরা দেখব। পাশে ছবিটা দেখে তোমরা বুঝতে পারছো, এটা হচ্ছে প্রিয়াম্বেলে তোমাদের এরকম লেখা আছে, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এরকম বলে, তারপর প্রিয়াম্বেল, তারপর এখানে শুরু হচ্ছে উই দ্য পিপল অফ ইন্ডিয়া, এটা দিয়ে শুরু হচ্ছে। এটার একটা গুরুত্ব আছে, উই দ্য পিপল অফ দ্য ইন্ডিয়া। ইউএসএর সংবিধান থেকে তো আমাদের প্রিয়াম্বেলকে নেওয়া হয়েছে, তাই ইউএসএর সংবিধান এরকমভাবে শুরু করা হয়েছে উই দ্য পিপল অফ, এই অফের পর ইন্ডিয়া আছে এখানে, যেমন ওখানে যেমন লেখা আছে হচ্ছে ইউএসএ। ওকে, তো এই জিনিসটা কিন্তু তোমাদের জানতে হবে। ওকে, খুব গুরুত্ব, তা সেটা আসবো আমরা। এই যে লেখাটা যেটা আছে এটাই হচ্ছে তোমাদের প্রিয়াম্বেলের মেন বৈশিষ্ট্য। এটাই তোমাদের আমি বাংলায় এখানে লিখে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ইংলিশ টার্মটা পড়তে গেলে তোমাদের এখানে পড়তে হবে। ওকে, ইংলিশ টার্মটা এছাড়াও তোমাদের আমি টাইপিং করে দিয়েছি, এখানে তোমাদের রয়েছে। তোমরা যদি পড়তে চাও, এই যে উই দ্য পিপল অফ দ্য ইন্ডিয়া হ্যাভিং বলে তোমাদের এখান থেকে শুরু হচ্ছে, একবারে এখানে এসে শেষ হচ্ছে। ওকে, তাই এই জিনিসটাই কিন্তু তোমাদেরকে আমি এখানে টাইপিং করে দিয়েছি যাতে তোমাদের পড়তে সুবিধা। এই জায়গাটা ছোট করে রয়েছে, তোমাদের যেহেতু পিকচারটা দেখতে অসুবিধা হয়, তাই তোমাদের আমি ইংলিশ টার্মটা আমি টাইপ করে দিয়েছি যাতে তোমাদের পড়তে সুবিধা, যারা ইংলিশে পড়তে চাও এই জায়গাটা। সেটাই তোমাদের আমি বাংলায় যেহেতু আমি করে দিচ্ছি, এখানটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। ওকে, কি লেখা রয়েছে অ্যাকচুয়ালি প্রস্তাবনাটা অ্যাকচুয়ালি যারা ইউপিএসসির জন্য প্রিপারেশন নিচ্ছ তারা প্রস্তাবনাটা মুখস্থ রাখবে। এই ডাইরেক্ট এখান থেকে কিন্তু প্রশ্ন দিয়ে দেয় অনেকভাবে। তাই আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো যে যারা একটু গ্র্যাজুয়েশন লেভেলে পরীক্ষাগুলো দিচ্ছ, পারলে প্রস্তাবনাটা মুখস্থ রেখো। আশা করি তোমাদের কাজে লাগবে। অনেকেরই আশা করি মুখস্থ আছে, যাদের নেই তারা অবশ্যই চেষ্টা করবে এটা একটা মুখস্থ করে নেওয়া। আর হ্যাঁ, এখানে কোনো চেঞ্জ করবে না, নিজের ইচ্ছা মতো কোনো ওয়ার্ড বা শব্দ তুলে দেবে না। এটা এমনই একটা জিনিস, এখানে কোনো চেঞ্জিং হয় না বা এর কোনো পরিবর্তন হয় না। তুমি যে কোনো বই খুলে নাও, সব জায়গাতে একই লেখা হয়। হ্যাঁ, লেখার ধরনটা হয়তো আলাদা হতে পারে, কিন্তু খুব একটাও চেঞ্জ হয় না ধরনে, কেন এটা এমনই একটা জিনিস। চলো আমরা দেখে নিই বাংলাতে কি বলছে। যেমন ইংলিশে যেমন উই দ্য পিপল অফ ইন্ডিয়া দিয়ে শুরু হয়েছে, সেরকমই আমরা ভারতের জনগণ। ওকে, ভারতকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র রূপে গড়ে তুলতে এবং তার সকল নাগরিকদের সুরক্ষিত করতে সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক ন্যায় বিচার, চিন্তার, অভিব্যক্তির, বিশ্বাসের, ধর্মের ও উপাসনার স্বাধীনতা, প্রতিষ্ঠা ও সুযোগের সমতা নিশ্চিতভাবে লাভ করেন এবং তাদের সকলের মধ্যে ব্যক্তিমর্যাদা ও জাতীয় ঐক্য ও সংহতির আশ্বাসক ভাতৃভাব বর্ধিত হয়, মানে ভাতৃভাব গড়ে তুলতে হয়। এই জন্য সত্যনিষ্ঠার সাথে সংকল্প করে আমাদের সংবিধান সভায় অদ্য 26শে নভেম্বর 1949 তারিখে এত দ্বারা এই সংবিধান গ্রহণ করেছি, বিধিবদ্ধ করছি এবং নিজেদেরকে অর্পণ করছি। এটা কিন্তু লেখা হয়েছিল প্রস্তাবনার হচ্ছে টেক্সটে, মানে প্রস্তাবনার পাঠ্যতে, অর্থাৎ টেক্সট অফ দ্য প্রিয়াম্বেলে যেটা লেখা আছে, এই যে পাশে তোমাদের দিয়েছে, ঠিক সংবিধানে যদি মেন কপিটা তোমরা খোলো, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া যেটা লেখা হয়েছে সেখানে প্রিয়াম্বেলে এইটাই লেখা আছে। বাংলায় এটা, ইংলিশ টার্মটা এখানে রয়েছে। বোঝা যাচ্ছে বিষয়টা? তাই এটা খুব ভাইটাল জিনিস। আর একটা জিনিস দেখো, এই যে এখানে একটা কথা বলা আছে, নিজেদেরকে অর্পণ করছি। কেন এই কথাটা ইউজ করা হলো? এটা অনেক সময় ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হয় যে এখানে সংবিধানের প্রিয়াম্বেলে লেখা আছে সংবিধান গ্রহণ করছি, বিধিবদ্ধ করছি এবং নিজেদেরকে অর্পণ করছি। নিজেদেরকে অর্পণ করছি কেন? তার কারণটা একটাই,
ভারতীয় যে সংবিধান রচনা করা হয়েছিল সেখানে বলা হয়েছিল ভারত একটা গণতান্ত্রিক এবং প্রজাতান্ত্রিক হচ্ছে তোমার দেশ, তাই তো প্রথমেই বলা হয়েছে সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক এবং সাধারণতন্ত্র। সাধারণতন্ত্রের আরেকটা নাম হচ্ছে প্রজাতন্ত্র। ওকে, তাই গণতান্ত্রিক প্রজাতন্ত্র এই কথাটা আছে বলেই এখানে কিন্তু নিজেদেরকে অর্পণ করার কথা বলা হয়েছে। আমাদের দেশের জন্য সংবিধানটা লেখা হয়েছে, সংবিধানটা তো অন্য কেউ লিখে দেয়নি, ভারতে বসেই যেহেতু লেখা হয়েছিল এবং ভারতের মানুষই লিখেছিল এবং নিজেদের মতো করে লিখেছিল, তাই সেহেতু ভারতের জনগণেরই তার দায়িত্ব সমস্ত কিছু অর্পণ করে দেওয়া হচ্ছে। তাই জন্য নিজেদেরকে কথাটা উল্লেখ করা হচ্ছে, নিজেদেরকে বলতে ভারতের জনগণের কথা বলা হচ্ছে। বোঝা যাচ্ছে বিষয়টা? তাই এটা কিন্তু খুব ভাইটাল জিনিস, এটা মুখস্থ করে নেবে তোমাদের এই প্রিয়াম্বেলে এই জিনিসটা বাংলায় হচ্ছে এটা বললে। এবার এখানে একটা কথা বলি, এখানে দেখো কিছু বোল্ড করে আমি জিনিস দিয়েছি, দেখো যেমন সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র বা প্রজাতন্ত্র, ন্যায় বিচার, সমতা, ভ্রাতৃভাব। ওকে, এই শব্দগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এই প্রিয়াম্বেলে। তো এই শব্দগুলো সম্পর্কে ওয়াকিবল থাকতে হবে, তোমাদেরকে এই বিষয়গুলো সম্পর্কে জানতে হবে। সার্বভৌম কেন, সমাজতান্ত্রিক কেন, ধর্মনিরপেক্ষ কেন, গণতান্ত্রিক কেন, প্রজাতন্ত্র বা সাধারণতন্ত্র কেন, সমতা কেন, ভ্রাতৃভাব কেন, কেন ইনক্লুড করা হলো, বা এই বিষয়গুলো অ্যাকচুয়ালি কী, এই ওয়ার্ডের অর্থগুলো কী, এই শব্দগুলোর অর্থ কী, অ্যাকচুয়ালি তোমাদের কিন্তু জানতে হবে এই বিষয়গুলো। এবার ইংলিশ টার্মটা তোমাদের আমি এখানে দিয়ে রেখেছি, যাদের প্রয়োজন আছে অবশ্যই তোমরা এটা দেখবে। ওকে, অবশ্যই নোট করে নেবে। চলো আমরা পরবর্তী ইনফরমেশানে চলে যাই। পরবর্তী ইনফরমেশান দেখো, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে কিন্তু জানতে হবে। চলো আমরা একে একে সেই তথ্যগুলো জেনে নিই। ভারতের যে সমগ্র সংবিধান প্রণয়নের পর প্রণীত হয়েছিল প্রস্তাবনা। ওকে, মানে এই প্রস্তাবনাটা যে লেখা হয়েছিল সেটা কিন্তু প্রথমে লেখা হয়নি, আগে পুরোটা সংবিধান রচনা করা হয়েছিল। পুরো সংবিধান লেখার পর, সমগ্র সংবিধান লেখার পর তারপর কিন্তু প্রণীত হয়েছে প্রস্তাবনাটা। তাই এই জিনিসটা কিন্তু তোমাদের কিন্তু জানতে হবে। এখান থেকে কিন্তু প্রশ্ন দেয় যে প্রস্তাবনা যেটা লেখা হয়েছিল, আগে প্রস্তাবনা লিখে তারপর কি সমস্ত জিনিসটা লেখা হয়েছিল কনস্টিটিউশনটা? না, আগে সমস্ত কনস্টিটিউশনের সমস্ত কিছু লেখা হয়ে গিয়েছিল, সবার লাস্টে গিয়ে তোমার এই প্রস্তাবনাটাকে ইনক্লুড করা হয়েছিল। বোঝা যাচ্ছে বিষয়টা? চলো আর একটা ইনফরমেশান আমরা জেনে নেব। নির্দেশমূলক নীতির মধ্যে প্রস্তাবনাও আদালত দ্বারা বিচারযোগ্য নয়। এই লাইনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নির্দেশমূলক নীতি বলে একটা নীতি রয়েছে, আমরা পরবর্তীতে এই নিয়ে ক্লাস করব, নির্দেশমূলক নীতি। এই নির্দেশমূলক নীতি কিন্তু বিচারযোগ্য নয়। ঠিক সেরকমই প্রস্তাবনাও কিন্তু তোমার আদালত দ্বারা বিচারযোগ্য নয়। মানে প্রস্তাবনার যে জিনিসগুলো লেখা আছে, আমরা যে পড়ে এলাম লাইনগুলো, সেইগুলো নিয়ে তুমি আদালতের দ্বারস্থ হতে পারবে না, সেগুলো বিচারযোগ্য নয়। বোঝা যাচ্ছে? সেগুলো জাস্ট ভূমিকা, সেটা সংবিধানের এই বৈশিষ্ট্যগুলো রয়েছে। ওকে, সেইটা তোমার প্রস্তাবনা বা সংবিধানের প্রিয়াম্বেলে বলা রয়েছে, কিন্তু সেইটা নিয়ে তুমি কোর্টের দ্বারস্থ হতে পারবে না, সেই বিষয় নিয়ে বিচারযোগ্য নয়। বোঝা যাচ্ছে বিষয়টা? এই লাইনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাই আইনগত দিক থেকে এটা তাৎপর্যহীন, এবং এটা অ্যাকচুয়ালি কী, তাহলে সংবিধানের বোঝার এবং ব্যাখ্যার একটা চাবিকাঠি বলতে পারো। মানে সংবিধানটা ধরো একটা বড়, ইন্ডিয়ার কনস্টিটিউশন তো পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম সংবিধান। তাহলে এই যে দ্বিতীয় বৃহত্তম সংবিধানটাকে কেউ যদি এক কথায় জানতে চায়, তাহলে কি গোটা বইটা তাকে পড়তে হবে? তাহলে এক কথা তাহলে জানতে গেলে তাহলে কী করবে? এই প্রিয়াম্বেলটা পড়ে নেবে। প্রিয়াম্বেল বা প্রস্তাবনাটা যদি সে পড়ে নেয়, তাহলে বুঝবে সংবিধানটা এই বিষয়ের উপর লেখা আছে। এটা হচ্ছে একটা ভূমিকা। ওকে, এটাই হচ্ছে তোমার, ওই জন্য বলা হয় যে সংবিধান বোঝার বা ব্যাখ্যার একটা চাবিকাঠি। নেক্সট দেখো একটা ইনফরমেশন, প্রস্তাবনায় উল্লেখিত আমরা ভারতের জনগণ, এই লাইনটা প্রথমেই আমরা পড়েছি প্রিয়াম্বেলে, ইংলিশে হচ্ছে উই দ্য পিপল অফ ইন্ডিয়া। এই যে লাইনটা, ওকে, এই যে লাইনটা প্রথমেই ছিল প্রিয়াম্বেলের প্রথম শব্দটি, তো এটা বলতে কি বোঝানো হয়েছে? এখান থেকে প্রশ্ন কিন্তু দেয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদেরকে আমি বলবো। ওকে, এটা ইন্টারভিউতে এখানে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, বিভিন্ন এক্সামও কিন্তু প্রশ্ন আসে, তো এটা কিন্তু জেনে রাখবে। এটা বলতে ভারতের সংবিধান রচনার আইনগত ও নৈতিক ভিত্তি হলো ভারতের জনগণ। মানে ভারতের যে সংবিধানটা যেটা ছিল, মানে কনস্টিটিউশনটা যেটা লেখা হয়েছিল, সেটা ভারতের লোকেরাই লিখেছিল এবং ভারতের মাটিতে বসেই লেখা হয়েছিল। ওকে, তাই জন্য এটা আইনগত এবং নৈতিক ভিত্তি হলো ভারতের জনগণ, মানে জনগণই সব। ওকে, জনগণ যেহেতু লিখেছে, ভারতের জনগণ এই সংবিধানটা রচনা করেছে, তাই ভারতের সংবিধান রচনায় আইনগত এবং নৈতিক ভিত্তি হলো ভারতের জনগণ। এই অর্থে জনগণের জন্যই দেশের সংবিধানের মূল উৎস ও সার্বভৌম ক্ষমতার অধিকারী। মানে জনগণই কিন্তু মূল উৎস সংবিধানে, আর সার্বভৌম ক্ষমতার অধিকারীও। বোঝা যাচ্ছে বিষয়টা? তাই জন্য আমরা বলে থাকি উই দ্য পিপল অফ ইন্ডিয়া, যেটা বাংলায় আমরা ভারতের জনগণ। ওকে, এই লাইনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং কেন ব্যবহার করা হয় সংবিধানে এই লাইনটা, সেটাও তোমরা বুঝতে পারলে। আশা করি ক্লিয়ার হয়েছে। চলো আরও কিছু প্রিয়াম্বেল সম্পর্কে ইনফরমেশান জেনে নেবো, গুরুত্বপূর্ণ কিন্তু প্রত্যেকটা ইনফরমেশান তোমাদেরকে আমি বারবার ধরে বলছি। দেখো 1960 সালের বেরুবাড়ি মামলা হয়েছিল একটা। ওকে, কত সালে? 1960 সালে। তো এই 1960 সালে যে বেরুবাড়ি মামলা হয়েছিল, সেখানে সুপ্রিম কোর্ট বলেছিল যে প্রস্তাবনা সংবিধানের অংশ নয়। তাহলে ভালো করে বুঝবে, 1950 সালে সংবিধান হচ্ছে কার্যকর হয়েছিল, তাই তো? আমরা জানি সংবিধান কার্যকর হয়েছিল কবে? 26শে জানুয়ারি 1950-এ। ওকে, এটা তো আমরা আগেও পড়ে এসেছি।
কার্যকর হওয়ার পর কি হলো না, তখন প্রিয়াম্বেল লেখা হয়ে গেছে অলরেডি, লিখে পাবলিশ হয়ে গেল, 1950 সালে কার্যকর হলো। এবার 1960 সালে গিয়ে দেখা যাচ্ছে বেরুবারি মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে। সেই মামলাতে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে প্রস্তাবনা অর্থাৎ প্রিয়াম্বেলটা সংবিধানের নাকি অংশ নয়, ইজ নট পার্ট অফ দ্য কনস্টিটিউশন, এটা বলা হয়েছিল সুপ্রিম কোর্টের রায়তে বেরুবারি মামলাতে 1960 সালে। ভালো করে বুঝবে এই জায়গাটা। কিন্তু এখানে কিন্তুটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু পরে কেশবানন্দ ভারতী মামলা যেটা হয়েছিল 1973 সালে গিয়ে, সেখানে ঘোষণা করা হয় যে প্রস্তাবনা অর্থাৎ প্রিয়াম্বেল সংবিধানের অবিচ্ছেদ্য অংশ, প্রস্তাবনার গুরুত্ব আছে, সেটা কেশবানন্দ ভারতী মামলায় সুপ্রিম কোর্ট আবার রায় দিল। তাহলে প্রথমে 1950 সালে কার্যকর হওয়ার পর থেকে প্রিয়াম্বেল ছিল, 1960 গিয়ে কি হলো না, সুপ্রিম কোর্ট রায় দিল প্রস্তাবনা সংবিধানের অংশ নয়। আবার 1973 সালে গিয়ে কেশবানন্দ ভারতী বলে একটা মামলা হয়েছিল, সেখানে সুপ্রিম কোর্ট রায় দিতে বাধ্য হয়েছিল যে প্রস্তাবনা সংবিধানের একটা অবিচ্ছেদ্য অংশ, মানে খুব গুরুত্বপূর্ণ একটা অংশ, এটা কিন্তু বলা হয়েছিল। তাই এখান থেকে কিন্তু প্রশ্নগুলো দিয়ে থাকে। তো এই জায়গাগুলো, এই মামলাগুলো, এই সালগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন দেয়। একদম ডিটেলস তোমাদের ক্লাস করাচ্ছি, ওকে, একদম পুঙ্খানুপুঙ্খ ইনফরমেশন তোমাদের দেওয়া হচ্ছে। এর বাইরে প্রশ্ন তোমাদের এই প্রিয়াম্বেল চ্যাপ্টার থেকে আসবে না। আর আশা করি তোমরা এতটা ইনফরমেশন কোনো জায়গাতে একটা জায়গায় পাবে না। তাই তোমাদেরকে রিকোয়েস্ট করবো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তোমাদের প্রত্যেকটা ইনফরমেশন তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, কোনো রকম কোনো ডাউট থাকবে না প্রস্তাবনা সম্পর্কে। তোমরা এইটুকুন তোমাদের বিশ্বাস রেখে ক্লাসটা করতে পারো। এবার দেখো নেক্সট, যদিও এই মামলায় সংখ্যাগরিষ্ঠ বিচারপতিরা বলেছিল 368 নম্বর ধারা অনুযায়ী সংবিধানের প্রস্তাবনাটি সংশোধন করা যায়। আমরা জানি যে আর্টিকেল 368 যেটা আছে, 368 নম্বর আর্টিকেল অনুযায়ী আমরা সংবিধানের প্রস্তাবনাকে সংশোধন করতে পারছি। তো এই যে সংশোধন করা গেলেও মৌলিক বৈশিষ্ট্যগুলিকে কোনোভাবেই সংশোধন করা যাবে না, যেটা আমরা তোমাদের প্রথম দিকে আমি বলে এসেছি যে তোমাদের প্রিয়াম্বেল অর্থাৎ প্রস্তাবনাকে সংশোধন করা যাবে, কিন্তু কোনটাকে সংশোধন করা যাবে না, প্রস্তাবনার মৌলিক বৈশিষ্ট্য, ওকে, সেইটাকে কোনো সময়তে চেঞ্জ করা বা সংশোধন করা যাবে না। অর্থাৎ মূল যে কাঠামো, মেন যে কাঠামোটা যখন 1950 সালে সংবিধান তোমার কার্যকর হয়েছিল, সেই সময় যেটা লেখা হয়েছিল সংবিধানে, ওকে, সেই জিনিসটার মৌলিক বৈশিষ্ট্য বা মৌলিক কাঠামো বলা হচ্ছে, সেইটাকে চেঞ্জ করা যাবে না। তুমি তাতে নতুন কিছু জিনিস ইনক্লুড করতে পারো, কিন্তু মৌলিক কাঠামোটাকে যেগুলো লেখা হয়েছিল সেগুলোকে বাদ দিয়ে তুমি নতুন কিছু একদম পুরোপুরি অ্যাড করে দেবে, সেটা হবে না। মৌলিক কাঠামো যেমন ছিল তেমনই থাকবে, তার উপর নতুন কিছু জিনিস অ্যাড করা হবে। সেটা 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে করা হয়েছিল, সেটা তোমাদের আমি একটু আগেই পড়িয়ে এসেছি, ওই জায়গাটা আশা করি ক্লিয়ার হয়েছে। এবার যদি প্রশ্ন আসে যে কতবার তোমার এখনো পর্যন্ত প্রস্তাবনা অর্থাৎ প্রিয়াম্বেলকে সংশোধন করা হয়েছে, এখনো পর্যন্ত একবারই করা হয়েছে। কবে করা হয়েছে? 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। একটু আগে আমরা এই বিষয়ে পড়ে এসেছি, ওকে। তো এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট। চলো আমরা অন্য আরও ইনফরমেশনে চলে যাব। ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সম্পর্কে আরও কিছু তথ্য দেখবো আমরা, ওকে। চলো সেই তথ্যগুলো আমরা দেখে নিই। প্রস্তাবনাটি ভারতের সমস্ত নাগরিকদের বিশ্বাস এবং উপাসনার স্বাধীনতা সুরক্ষিত করে। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। প্রস্তাবনা অর্থাৎ প্রিয়াম্বেল যেটা আছে, এটা ভারতের সমস্ত নাগরিক, মানে সমস্ত যে জনগণ আছে, নাগরিক আছে ভারতের, সমস্ত নাগরিকদের একটা বিশ্বাস এবং উপাসনার স্বাধীনতাকে সুরক্ষিত করছে এই প্রিয়াম্বেল, ওকে। কেন প্রিয়াম্বেলের মধ্যেই বলা হয়েছে যে আমরা গণতান্ত্রিক, আমরা প্রজাতান্ত্রিক, আমরা সমাজতান্ত্রিক, সমস্ত বিষয়, আমরা ভ্রাতৃত্ববোধ আছে, সমস্ত কিছুই বলা হয়েছে। আমরা একটু আগে প্রস্তাবনাটা পড়ে এসেছি, ওকে। তাই আমরা সেটা জেনে এসেছি, তাই সেটাই স্বাধীনতাকে সুরক্ষিত করছে প্রিয়াম্বেল। প্রস্তাবনায় ন্যায় বিচারের যে আদর্শ, ওকে, যেটা সামাজিক আদর্শ হতে পারে, সেটা অর্থনৈতিক আদর্শ হতে পারে, সেটা রাজনৈতিক আদর্শ হতে পারে, ওকে। ন্যায় বিচারের যে আদর্শগুলো আছে সেগুলো সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ রাশিয়ার সংবিধান থেকে ধার করা হয়েছে। আমাদের ভারতের সংবিধানে যেটা লেখা হয়েছে, বি.আর. আম্বেদকর নিজে থেকে এবং আরও তোমার গণপরিষদ গঠন করে আরও সবার মিলে তো সংবিধানটা রচনা করা হয়েছিল। তা সেখানে বিভিন্ন দেশ থেকে সংবিধান কিন্তু ধার করে লেখা হয়েছে। তোমাদের কোথা থেকে কোন সংবিধান ধার করা হয়েছে আগের ক্লাসে আমি তোমাদের করিয়ে দিই, অবশ্যই সেই ক্লাসটা করে নেবে, কোথা থেকে কোন সংবিধান নেওয়া হয়েছে, ওকে, কোন দেশ থেকে কোন সংবিধানকে ভারতের সংবিধানে আনা হয়েছে, সেই বিষয়টা আমি ক্লাসটা করে এসেছি। এই প্রস্তাবনা অর্থাৎ প্রিয়াম্বেলের যে ন্যায় বিচার যেটা আছে, ন্যায় বিচারের যে আদর্শগুলো, মানে যেটা সামাজিক আদর্শ হতে পারে, অর্থনৈতিক এবং রাজনৈতিক, তিনটে আদর্শই সোভিয়েত ইউনিয়ন, মানে যেটাকে এখন বর্তমানে রাশিয়া বলি, আগে তো USSR ছিল, তোমরা সকলেই জানো। এটা চেঞ্জ করে এখন কিন্তু কি হয়ে গেছে নাম, সেখানে রাশিয়া। ওই জন্য আগে সোভিয়েত ইউনিয়ন ছিল, যখন সংবিধান রচনা করা হয় সেই সময় USSR, ইংরাজিতে, বাংলা যেটাকে সোভিয়েত ইউনিয়ন বলা হতো, এখন সেটা কি হয়ে গেছে, রাশিয়া নাম হয়ে গেছে। তাই প্রশ্নে কিন্তু অনেক সময় অপশানে সোভিয়েত ইউনিয়নও থাকে, অনেক সময় রাশিয়াও দিয়ে দেয়, অনেক সময় USSRও দিয়ে দেয়। তো এই জায়গাগুলো জানবে নিউ কামার স্টুডেন্ট, তাদের জন্য কিন্তু এই প্রবলেমগুলো খুবই হয়, তারা এই জায়গাতেই পিছিয়ে যায়। তোমাদের কোনো রকম কোনো প্রবলেম হবে না। যেগুলো ডাউট হয়, যেগুলো প্রত্যেকের কাছে ডাউট থাকে, বা যারা নিউ কামার তাদের জন্য ডাউট হয়, সমস্তটা আমি ক্লিয়ার করার চেষ্টা করছি প্রত্যেকটা ক্লাসে, যাতে তোমাদের ডাউটটা না থাকে।
এখানে আরেকটা জিনিস ডাউট থাকে, এটা আমি পড়ানোর পরও আমি দেখেছি অফলাইনে বিভিন্ন জায়গাতে তোমাদের হচ্ছে একটাই ডাউট থাকে, এই যে কথাটা আমি বলে দিলাম না, এখানে সবার মাথার মধ্যে গেঁথে যায়, অনেকের মাথা, সবার মাথায় না, অনেকের মাথায় গেঁথে যায় প্রস্তাবনা নেওয়া হয়েছে রাশিয়ার সংবিধান থেকে। না, এই জায়গাটা অনেকের মধ্যে ভুল করে ফেলে। আমি কি বললাম, প্রস্তাবনা যে ন্যায় বিচারের আদর্শ, এই কথাটা অর্থাৎ সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক এই যে ন্যায় বিচারের আদর্শগুলো, এইগুলোকে নেওয়া হয়েছে রাশিয়ার সংবিধান থেকে, প্রস্তাবনাকে নেওয়া হয়নি। প্রস্তাবনাকে আমেরিকার সংবিধান থেকে নেওয়া হয়েছে, ইউএসএ, যেটা আমি প্রথমেই শুরুতেই বলেছিলাম যে সংবিধানের প্রস্তাবনাটা আমেরিকার সংবিধান থেকে নেওয়া হয়েছে। এই জিনিসটা তোমাদের জানতে হবে, বোঝা যাচ্ছে বিষয়টা? তাই এই জায়গাগুলো কিন্তু ভুল করো না। এবার দেখো, প্রজাতন্ত্র এবং স্বাধীনতা, সাম্য এবং ভ্রাতৃত্বের আদর্শ, এইগুলো তোমাদের নেওয়া হয়েছে কোথা থেকে? ফরাসি সংবিধান থেকে। ওকে, ফরাসি সংবিধানে এরকম লেখা আছে, সেখান থেকে ধার করে আমাদের নেওয়া হয়েছিল। বোঝা যাচ্ছে বিষয়গুলো? তো প্রশ্ন কতটা ভাবে আসতে পারে বুঝতে পারছো? এবার দেখো আর একটা ইনফরমেশন, প্রস্তাবনা নিজেই প্রথম আমেরিকার সংবিধানের মাধ্যমে প্রবর্তিত হয়েছে। এটা আমি একটু আগেই তোমাদের বর্ণনা করলাম, আর একবার এখানে আমি নোট করে দিয়েছি যে আমেরিকার সংবিধান থেকে প্রস্তাবনা নিজেই কিন্তু এসেছে। এবার শুধু প্রস্তাবনার ধারণাটা এসেছে আমেরিকার সংবিধান থেকে। আমেরিকার সংবিধানে প্রস্তাবনা এরকমভাবে লেখা হয়েছে, সেটা দেখে মনে হয়েছে যেটা একটা গুরুত্বপূর্ণ, তাই আমাদের সংবিধানে ইনক্লুড করা হয়েছে, এটা তো বুঝলাম। কিন্তু সংবিধানে প্রস্তাবনাটা যে ইনক্লুড করা হলো, তার ভেতরে যে ওয়ার্ডগুলো ইউজ করা হচ্ছে, সেই ওয়ার্ডগুলো তো না কোথা থেকে নেওয়া হয়েছে, সব ওয়ার্ড নেওয়া হয়নি। প্রস্তাবনা ভেতরেও সব ওয়ার্ড নেওয়া নেই। শুধু প্রস্তাবনা কেন, কনস্টিটিউশন মানে সংবিধানটা যে লেখা হয়েছে, বিভিন্ন দেশের সংবিধান থেকে বিভিন্ন শব্দ ধার করা হয়েছে, তাই বলে এটা নয় যে পুরোটাই হচ্ছে সমস্ত দেশ থেকে নিয়ে নেওয়া হয়েছে, না। ভারতেরও কিছু মানে মেন ফিচার্স রয়েছে যেগুলো আমাদের ভারতের সংবিধানে রয়েছে এক্সট্রা করে, সমস্তটাই হচ্ছে ভারতীয় সংবিধানের পুরোটাই ধার করা নয়, এই জিনিসটাও মাথায় রাখবে। ওকে, সেরকমই প্রস্তাবনাটাও যেটা, সেটা অনেক জিনিসই ধার করা হয়েছে, কিন্তু সব জিনিস ধার করা হয়নি। যেমন হচ্ছে যেগুলো ধার করা হয়েছে সেগুলো তুমি লিখে দিচ্ছে কোন দেশ থেকে নেওয়া হয়েছে। ওকে, যেমন হচ্ছে তোমার প্রজাতন্ত্র, স্বাধীনতা, সাম্য আর ভ্রাতৃত্ব। ওকে, এই চারটে ওয়ার্ড ফরাসি থেকে নেওয়া হয়েছে। আর ন্যায় বিচারের আদর্শগুলো রাশিয়া থেকে নেওয়া হয়েছে। আর সংবিধান নিজেই আমেরিকার সংবিধান থেকে প্রবর্তিত হয়েছে। আশা করি আজকের পর আর কোনো রকম কোনো ডাউট থাকবে না। ওকে, এখানে একটা তোমাদের এনবি দিয়েছি মেন ইম্পর্টেন্ট পয়েন্ট হিসাবে। 1787 সালে সর্বপ্রথম মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানে একটি প্রস্তাবনা সংযোজন করা হয়েছিল। আমেরিকাকে মার্কিন যুক্তরাষ্ট্র বলা হয়, ইউএসএ। ওকে, তাহলে এই মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানে প্রস্তাবনা হচ্ছে সংযোজন করা হয়েছিল সর্বপ্রথম কত সালে? 1787 সালে। তাহলে আমেরিকার সংবিধান থেকে আমাদের সংবিধানে এসেছে। ওকে, আমি তোমাদের বলেছি প্রথমেই যে আমি একদম তোমাদের ডেপথ ইনফরমেশন দেবো। ওকে, এবার দেখো ভারতীয় সংবিধানের প্রস্তাবনার মূল শব্দ, যে মূল শব্দগুলো আমি বোল্ড করে দিয়েছিলাম, সেখানে আরেকবার তোমাদের আমি ইংলিশ বাংলা দুটো ভার্সানই তোমাদের দিয়ে রেখেছি। এটা কেন দিয়েছি? গুরুত্ব আছে তার। সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র, বিচার, স্বাধীনতা, সমতা, ভ্রাতৃত্ব। ওকে ওকে, সবেরিয়ান, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক, জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি আর হচ্ছে ফ্র্যাটার্নিটি, এই জিনিসগুলো কিন্তু ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় হচ্ছে গুরুত্বপূর্ণ অংশ। ওকে, প্রস্তাবনার মূল শব্দ এগুলো। ওকে, যে লাইনটা যে আমরা এক পাতা পড়লাম, ওইটারই হচ্ছে মূল। যদি বলে শব্দগুলো কি, এই শব্দগুলো, এইগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। বোঝা যাচ্ছে? এবার এইগুলো সম্পর্কে তোমাদের কিন্তু ধারণা থাকতে হবে। এই সার্বভৌম কি, কাকে বলে, সমাজতান্ত্রিক কী, ধর্মনিরপেক্ষ কী, চলো আমরা এগুলো এক এক করে জেনে নিই। ওকে, খুব গুরুত্বপূর্ণ কিন্তু এগুলো এক্সামের জন্য। চলো প্রথমেই আমরা জানবো সোশ্যালিস্ট অর্থাৎ সার্বভৌমটা কি। দেখো, সার্বভৌম শব্দটি বোঝার জন্য ভারত অন্য কোনো জাতির ওপর নির্ভরতা বা আধিপত্য নয়, তবে একটি স্বাধীন রাষ্ট্র। সার্বভৌম মানে কি? একটা স্বাধীন রাষ্ট্রের কথা বলা হচ্ছে এখানে। কোনো জাতির উপর নির্ভরতা করে বা আধিপত্য করে কিন্তু বসে নেই ভারত। ভারত একটা স্বাধীন রাষ্ট্র, একদম স্বাধীন। ওকে, এবং এটি তার নিজস্ব বিষয়গুলি, নিজস্ব বিষয় বলতে কি, অভ্যন্তরীণ বিষয় বলতে পারো, বাহ্যিক বিষয় বলতে পারো। সার্বভৌমে দুটো কথা খুবই আসে, একটা অভ্যন্তরীণ মানে হচ্ছে ইন্টারনাল, একটা হচ্ছে তোমার এক্সটার্নাল অর্থাৎ বাহ্যিক। এই অভ্যন্তরীণ এবং বাহ্যিক যে বিষয়গুলো রয়েছে আমাদের রাষ্ট্রেতে, সেটাকে পরিচালনা করতে একদম ভারত স্বাধীন। ভারত কোনো মতেই অভ্যন্তরীণ বলো বাহ্যিক বলো কাউকে দায়ভার দিতেও রাজি নয়, নিতেও রাজি নয়। ব্যাপারটা আমি তোমাদের পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছি। দেখো একটা এক্সাম্পল আছে। ধরো আমাদের ভারত সরকার রয়েছে, আমাদের সরকার এখন ডিসিশান নিল যে ভারতের একটা জায়গায়, ধরো পাঞ্জাব থেকে, এটা ধরো পাঞ্জাব। ওকে, তোমাদের ধরো পাঞ্জাব থেকে তোমাদের একদম হচ্ছে গুজরাট পর্যন্ত হচ্ছে তোমাদের একটা রাস্তা তৈরি করা হবে, ন্যাশনাল হাইওয়ে। এইটা ন্যাশনাল হাইওয়ে তৈরি করার জন্য আমাদের এই ভারত সরকার যিনি আছেন, তিনি কি হচ্ছে চীন থেকে পারমিশন নেবে না। এটা ভারত সরকারের ইচ্ছা হয়েছে এখান থেকে সড়কপথ বানাবে, সে অবশ্যই সেটাকে বানাতে পারে, তাতে অধিকার আছে। বা ধরো কোনো জায়গায় খাল খনন করবে, তা সেটার জন্য কি তোমার ইউএসএ থেকে পারমিশন নিয়ে আসতে হবে?
আমেরিকা থেকে পারমিশন নিয়ে আসতে হবে যে এখানে আমি হচ্ছে একটা খাল বানাবো ভারতের ভেতরে? শুধু ভারতের ভেতরেই নয়, আমাদের ভারত সরকার যদি এখন যে চুক্তিগুলো, বিদেশি চুক্তি, বিভিন্ন বৈদেশিক যে চুক্তিগুলো হয়, ধরো বাংলাদেশের সাথে চুক্তি করছে কোনো জল চুক্তি বা কোনো সড়ক বা ট্রেন, যে মৈত্রী যে ট্রেনগুলো চলে সেই বিষয়ে নানা রকম যে কোনো চুক্তি, বৈদেশিক চুক্তি করলো বাংলাদেশের সাথে, তাহলে ভারত হচ্ছে তোমার চুক্তি করছে ধরো বাংলাদেশের সাথে, তাহলে বাংলাদেশের সাথে চুক্তি করতে গেলে তাহলে ভারত বাংলাদেশের মধ্যে এটা কথোপকথন চলবে, ভারত ডিসিশন নেবে যে এর সাথে চুক্তি করে আমি কী নেবো। তখন কি ভারত কি পারমিশন আনতে যাবে যে ইউএসএ থেকে? ইউএসএ কাছে কি ভারত জিজ্ঞাসা করতে যাবে যে আমি বাংলাদেশের সাথে তাহলে চুক্তি করব আমি ট্রেনটা চালানোর জন্য? কখনোই করবে না। আমাদের সেটা অধিকার আছে, আমাদের নিজস্ব অধিকার সেটা আছে। ওকে, সেটাই হচ্ছে সার্বভৌম, যে আমাদের নিজের ভেতরেই বলো কেন বাইরেই যদি বলো কোনো চুক্তি করব, সেটা নিজস্ব অধিকার আমাদের রয়েছে, ভারতের রয়েছে। তাই যে ভারত একটা স্বাধীন রাষ্ট্র, বারবার বলা হচ্ছে ভারত একটা স্বাধীন রাষ্ট্র। ওকে, সেটা সার্বভৌম, এই কথাটার অর্থই হচ্ছে এটা। সেটা অভ্যন্তরীণ হোক বাহ্যিক হোক, কোনো জায়গাতেই আমি কারোর ধার ধারবো না। এটা আমার যদি ইচ্ছা হয় ভারত সরকারের, সেটা কাজ করবে। এটাই হচ্ছে তোমার সার্বভৌম। ভারত হয় একটি বিদেশি অঞ্চল অর্জন করতে পারে বা একটি বিদেশি রাষ্ট্রের পক্ষে তার ভূখণ্ডকে একটি অংশ ছেড়েও দিতে পারে, সেটা ভারতের নিজস্ব ব্যাপার। কারোর কাছ থেকে পারমিশন নিয়ে সেটা করতে হবে, এইটা ভারতে নয়। ভারত হচ্ছে সার্বভৌম দেশ, সোশিয়ালিস্ট একটা। বোঝা যাচ্ছে বিষয়টা? এই জিনিসটা ক্লিয়ার করবে। নেক্সট আমরা পড়বো হচ্ছে সমাজতান্ত্রিক, ভারতকে বলা হয়ে থাকে, প্রিয়াম্বেলে বলা হয়েছে ওকে সভেরিয়ান। এটাও মোস্ট ইম্পর্টেন্ট। সমাজতান্ত্রিক কেন বলা হয়ে থাকে দেখো, এখানে আগে একটা হিস্ট্রি জানতে হবে। সমাজতান্ত্রিক পড়তে গেলে একটা হিস্ট্রি জানতে হবে, এটা একটু জেনে নাও, তারপর আমরা সমাজতান্ত্রিক কি আমরা আসবো। ওকে, দেখো 1976 সালে 42তম সংবিধান সংশোধনী হয়েছিল, এটা আমরা জানি। তাই এই 1976 সালে 42তম সংবিধান সংশোধনী দ্বারা সমাজতান্ত্রিক শব্দটি যোগ করা হয়েছিল। ওকে, প্রথমে যখন প্রিয়াম্বেল রচনা করা হয় সেই সময় তো ইনক্লুড করা হয়নি সমাজতান্ত্রিকটা। এবার তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে, স্যার তাহলে প্রথমে ইনক্লুড করা হয়নি মানেটা কি? মানেটা আমি প্রথমে ক্লিয়ার করে এলাম যে প্রথমে সংবিধান যখন লেখা হচ্ছিল তখন 3টে শব্দ ব্যবহার করা হয়েছিল। ওকে, পরবর্তীতে আরও 3টে ওয়ার্ড ব্যবহার করা হয়। সেই 3টে ওয়ার্ড কী কী তোমাদের আমি বলে এসেছি, তবু আরেকবার তোমাদের আমি বলে দিচ্ছি। সার্বভৌম, ওকে, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র, প্রজাতন্ত্র, এই 3টে ওয়ার্ড, সার্বভৌম, গণতান্ত্রিক আর প্রজাতন্ত্র, এই 3টে শব্দকে যোগ করা হয়েছিল যখন হচ্ছে তোমার সংবিধান তোমার কার্যকর হয়েছিল। সেই সময় যখন প্রস্তাবনা লেখা হয়েছিল সেই সময় 3টে শব্দ ইনক্লুড করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে যে 1976 সালের 42তম সংবিধান সংশোধনীতে যে তোমার এই সমাজতান্ত্রিক, যেটা বিষয় নিয়ে আমরা পড়ছি, এই সমাজতান্ত্রিক বা হচ্ছে সোভেরিয়ান শব্দটা যোগ করা হয়। শুধু সোভেরিয়ান নয়, সোভেরিয়ানের সাথে সাথে আর কি কি করা হয়েছিল? সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং জাতীয় ঐক্য সংহতি, এইগুলো হচ্ছে তোমার ইনক্লুড করা হয়েছিল সংবিধানে। এটা আমরা পড়ে এসেছি অলরেডি, তাই এই বিষয়টা আমি যাচ্ছি না, যেহেতু আমি সমাজতান্ত্রিকটা এখন বোঝাচ্ছি তাই এটা আগে বোঝো। তাহলে এই যে সমাজতান্ত্রিক কথাটা 1942 সালে সংবিধান সংশোধনীতে ইনক্লুড করা হয়েছে, কিন্তু এর আগে, এই যোগ করার আগে, মানে এখানে ইনক্লুড করার আগে সংবিধানে রাষ্ট্রীয় নীতির নির্দিষ্ট নির্দেশমূলক নীতির আকারে একটি সমাজতান্ত্রিক বিষয়বস্তু কিন্তু ছিল এর আগেও। সেটা কত সালে? 1955 সালে। 1955 সালে কংগ্রেস পার্টি যখন ছিল সেই সময় প্রথম দিকে আবাদি বলে একটা অধিবেশন হয়েছিল। সেই আবাদি অধিবেশনে তোমার সমাজের একটি সমাজতান্ত্রিক প্যাটার্ন প্রতিষ্ঠার জন্য একটা প্রস্তাব গৃহীত হয়েছিল এবং সেই প্রস্তাবটা বাস্তবে কিন্তু গ্রহণও করা হয়েছিল এই কংগ্রেসে। সেই তখন থেকেই কিন্তু এই সার্বভৌম কথাটা কিন্তু ইনক্লুড অ্যাকচুয়ালি তোমাদের কিন্তু রয়েছে। বোঝা যাচ্ছে বিষয়টা? এই ধারণাটা যে হঠাৎ করে চলে এলো এরকম বিষয়টা নয়। 1955 সালের কংগ্রেস পার্টি যে অধিবেশন ছিল, আবাদি অধিবেশন, সেখানে কিন্তু এই কথাটা তুলে ধরা হয়েছিল। সেখানে হ্যাঁ, ডাইরেক্ট সোভিরিয়ান বলে তোলা হয়নি, সেখানে বলা হয়েছিল সমাজের একটি সমাজতান্ত্রিক প্যাটার্ন হিসাবে। এই সমাজতান্ত্রিক কথাটা তো রয়েছিল এর ভেতরে, মানে সমাজের একটা সমাজতান্ত্রিক প্যাটার্ন বলতে কি অ্যাকচুয়ালি সমাজতান্ত্রিক। ওকে, সেই কথাটাই কিন্তু পরবর্তীতে এসে 1976 সালে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এই প্রিয়াম্বেলের ভেতর অ্যাড করে দেওয়া হলো। কেন অ্যাড করা হলো? যে এটার একটা গুরুত্ব আছে ভারতের জন্য, তাই মনে হলো যে এটা প্রিয়াম্বেলে রাখা দরকার, তাই সেখানে ইনক্লুড করে দেওয়া হয়েছে। তাই এই হিস্ট্রিটা তোমাদের কিন্তু জানতে হবে। যারা ইউপিএসসি বা WBCS এর মতো অ্যাসপিরেন্ট আছো তাদেরকে রিকোয়েস্ট করবো এই জায়গাটা কিন্তু তোমরা অবশ্যই ক্লিয়ার রাখবে। বোঝা যাচ্ছে? এখান থেকে প্রশ্ন দিয়ে দিতে পারে। তাহলে কোথা থেকে এসেছে? এটা অ্যাকচুয়ালি 1955 সালের আবাদি অধিবেশনে ছিল, সেইখান থেকেই ধারণাটা পরবর্তীকালে প্রস্তাবনাতে মানে প্রিয়াম্বেলে অ্যাড করা হয় 1976 সালে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। আশা করি এটুকুন ক্লিয়ার হয়েছে। এবার দেখো আমরা জানবো সমাজতান্ত্রিকটা কি। ওকে, সমাজতান্ত্রিক বলতে বোঝায় অর্থনৈতিক ক্ষেত্রে কোনো রকম ব্যক্তিগত উদ্যোগ বা ব্যক্তি মালিকানা থাকবে না, সরকারি উদ্যোগে অর্থনৈতিক নীতি পরিচালিত হবে। এইটা হচ্ছে সমাজতান্ত্রিক।
কি বুঝলে? দেখো, তোমাদের ছোট করে একভাবে বললে তোমরা যেটা বুঝবে, সমাজতান্ত্রিক বলতে এটাই বোঝানো হচ্ছে যে অর্থনৈতিক যে ইকোনমি যেটা জিনিসটা রয়েছে, ওকে, ভারতের যে অর্থনৈতিক দিকটা রয়েছে মানে অর্থনৈতিক ক্ষেত্র, সেই অর্থনৈতিক ক্ষেত্রে কোনো রকম ব্যক্তিগত উদ্যোগ বা ব্যক্তি মালিকানা থাকবে না। ভারতের যে অর্থনৈতিক সিচুয়েশন সেখানে কি কোনো রকম আমরা জনগণ যে ব্যক্তি মালিকানা দেখাতে পারবো না। এটা সমাজের অর্থ, এটা কোনো সময় একজন ইন্ডিভিজুয়াল কেউ যে বলবে না এটা আমার হচ্ছে নিজস্ব মালিকানাধীন। ওকে, তাই এই অর্থনৈতিক ক্ষেত্রে কোনো রকম ব্যক্তিগত উদ্যোগ নিতে পারবে না বা ব্যক্তি মালিকানা থাকবে না। এটা একমাত্র সরকারি উদ্যোগেই অর্থনৈতিক নীতিটা পরিচালিত হবে। তো আমাদের যে আরবিআই আছে, ওকে, আরবিআই সমস্ত কিছু তোমার হচ্ছে এই টাকা পয়সা ব্যাংক হচ্ছে সমস্ত কিছু এই জিনিসগুলো দেখার দায়িত্ব নিয়েছে। ওকে, সমস্ত কিছু এই রেগুলেট করছে। এই যে আরবিআই যে করছে এটা সরকারি পক্ষ থেকে করছে। এই যে জিনিসটা করে থাকছে আরবিআই, এইটা আমরা কি এই আরবিআইয়ের ওপর যে দায়িত্ব ভার নিতে পারবো? ভারতের জনগণ যে বলবে যে আমাকে দায়িত্বটা দিয়ে দাও, এটা নেওয়ার অধিকার নেই। ওকে, এটা প্রিয়াম্বলে বলা আছে আমরা সমাজতান্ত্রিক, আর সমাজের জিনিস, সমাজের মঙ্গলের জন্য এখানে একটা দায়িত্বভারের জন্য আরবিআইকে দেওয়া হয়েছে, সেই দায়িত্ব সামলানোর জন্য, মানে সরকার সামলাচ্ছে। এটা সরকারি উদ্যোগে অর্থনৈতিক নীতি পরিচালিত হবে, কোনো জনগণ সেটার মালিকানা বা ব্যক্তিগত উদ্যোগ সেখানে দেখাতে পারবেন না। এটাই হচ্ছে সমাজতান্ত্রিক। রাষ্ট্র উৎপন্ন দ্রব্য সামগ্রীর বন্টনের বিষয়টি কিন্তু পরিচালনা এবং নিয়ন্ত্রণ করবে রাষ্ট্র। ওকে, রাষ্ট্রেতে মানে ভারত একটা রাষ্ট্র, তাই ভারতে উৎপন্ন দ্রব্য সামগ্রী যেগুলো থাকে সেগুলো বন্টন করতে গেলে মানে বিভিন্ন জায়গায় আমি সেটাকে নিয়ে যাব নিয়ে আসব, এই বিষয়টা পরিচালনা করবে এবং নিয়ন্ত্রণ করবে রাষ্ট্র করবে, জনগণ করবে না। সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় ধনী দরিদ্রের কোনো বৈষম্য থাকবে না। তা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কিন্তু লাইন। ওকে, তাহলে বোঝা গেল অ্যাকচুয়ালি সমাজতান্ত্রিকটা কি। ওকে, চলো আমরা নেক্সট তোমার সমাজতান্ত্রিক সম্পর্কে আরেকটু ডিটেলসে বুঝে নেব। উল্লেখযোগ্যভাবে ভারতের সমাজতন্ত্র একটি গণতান্ত্রিক সমাজতন্ত্র। সমাজতান্ত্রিক জিনিসটা দুটোভাবে ডিভিশন করতে পারো, একটা হচ্ছে তোমার গণতান্ত্রিক সমাজতন্ত্র, ওকে, একটা হচ্ছে কমিউনিস্ট সমাজতন্ত্র। আমাদের ভারতে যেটা আছে সেটা হচ্ছে গণতান্ত্রিক সমাজতন্ত্র। ওকে, গণতান্ত্রিক সমাজতন্ত্র। কেন গণতান্ত্রিক সমাজতন্ত্র, কেন কমিউনিস্ট সমাজতন্ত্র নয় সেটা একটুখানি বুঝে নেওয়া যাক। কমিউনিস্ট সমাজতন্ত্র বলতে রাষ্ট্রীয় সমাজতন্ত্র নামেও কিন্তু পরিচিত হয় কমিউনিস্ট সমাজতন্ত্রকে। ওকে, তাহলে আমাদের ভারত তাহলে কোন সমাজতন্ত্রের মধ্যে পড়ছে? গণতান্ত্রিক সমাজতন্ত্রের মধ্যে পড়ছে। গণতান্ত্রিক সমাজতন্ত্র একটি মিশ্র অর্থনীতিতে বিশ্বাস রাখে। কিসে বিশ্বাস রাখে? মিক্সড ইকোনমি। আমাদের যে ইকোনমিটা পড়ছে এটা মিক্সড ইকোনমি, সেই মিশ্র অর্থনীতিতে বিশ্বাস রাখে ভারতের হচ্ছে তোমার সমাজতন্ত্র। ওই জন্য বলা হয় ভারতকে গণতান্ত্রিক সমাজতন্ত্র, যেখানে সরকারি বেসরকারি উভয় খাতে পাশাপাশি সহাবস্থান করবে। সেটা সরকারি খাত হোক আর বেসরকারি খাত হোক, পাশাপাশি রেখে সেটাকে বিচার করা হবে। মিশ্র অর্থনীতি রয়েছে। সুপ্রিম কোর্ট যেমন বলেছে গণতান্ত্রিক সমাজতন্ত্রের লক্ষ্য হচ্ছে দারিদ্র্য, অজ্ঞতা, রোগ এবং সুযোগের অসমতার হচ্ছে অবসান ঘটানো। মানে কেউ দারিদ্র আছে, কেউ কোনো জায়গায় দারিদ্রতা আছে, কোনো জায়গায় অক্ষতা রয়েছে, কোনো জায়গায় রোগ হয়েছে, বিভিন্ন সুযোগ সুবিধা দরকার আছে, সেইগুলোকে অবসান করার জন্যই ভারতকে গণতান্ত্রিক সমাজতন্ত্রের মধ্যে রাখা হচ্ছে। ওকে, কমিউনিস্ট সমাজতন্ত্রের মধ্যে রাখা হচ্ছে না, রাষ্ট্রীয় সমাজতন্ত্রের মধ্যে রাখা হচ্ছে না সেই জন্য। ওকে, ভারতের জন্য গণতান্ত্রিক সমাজতন্ত্র। গণতন্ত্র মানে কি? সকলে সেটা অধিকার আছে সেখানে। ভারতীয় সমাজতন্ত্র হলো মার্ক্সবাদ বা গান্ধীবাদের একটা মিশ্রণ বলতে পারো। আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে তোমাদের এই সমাজতান্ত্রিক বিষয়টা। আর এই সমাজতান্ত্রিক কথাটাও কিন্তু 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে কিন্তু তোমার যুক্ত করা হয়েছিল হচ্ছে প্রস্তাবনায়, প্রিয়াম্বেলে। এটা একবার মনে করিয়ে দিলাম। তাহলে আশা করি সমাজতান্ত্রিক বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা যেটা আসবো সেটা হচ্ছে ধর্মনিরপেক্ষ মানে সেকুলার। ওকে, এই ওয়ার্ডটা ছিল তোমাদের প্রিয়াম্বেলে। সেকুলারটা কি? খুব ইম্পর্টেন্ট। সেকুলার অর্থাৎ ধর্মনিরপেক্ষ। দেখো, ধর্মনিরপেক্ষ কথাটা অ্যাকচুয়ালি কি? ধর্মনিরপেক্ষ দেশ হচ্ছে ভারত, এটা আমরা সকলেই জানি কম বেশি। এই ধর্মনিরপেক্ষ বলতে বোঝায় ভারতের কোনো রাষ্ট্রীয় ধর্ম থাকবে না। কি বললাম? ভারতের কোনো রাষ্ট্রীয় ধর্ম থাকবে না। এই কথাটা কিন্তু ভাইটাল ইম্পর্টেন্ট। রাষ্ট্রীয় ধর্ম। স্যার, রাষ্ট্রীয় ধর্মটা কি? রাষ্ট্রীয় ধর্ম বলতে আমাদের ভারত একটা রাষ্ট্র, এই রাষ্ট্রের নির্দিষ্ট কোনো ধর্ম আছে বলো? মানে সরকার বলে যে আমাদের এই ধর্মে সরকার চলছে, এরকম কোনো কিছু বলা আছে? বলা নেই। এইটাই হচ্ছে তোমার রাষ্ট্রীয় ধর্ম। মানে রাষ্ট্রের নিজস্ব কোনো স্পেসিফিক ধর্ম নেই আমাদের ভারতে, স্পেসিফিক ধর্ম নেই। ওকে, এখানে সমস্ত ধর্মের মানুষ কিন্তু এখানে বসবাস করে এবং সবার অধিকার আছে, মৌলিক অধিকার সেটা যে সবার ধর্মে সবাই হচ্ছে থাকতে পারে, তার ধর্মের প্রতি কেউ হচ্ছে হাত দিতে পারবে না। যে যার ধর্ম সে তার কাছে, সেটা হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, শিখ হোক, সেটা যে কোনো ধর্মের মানুষ হোক, সে তার ধর্মের মৌলিক বৈশিষ্ট্য আছে, সে তার ধর্মকে পালন করবে, সে তার ধর্মের কালচারকে পালন করবে, এটা আছে। কিন্তু কোনো স্পেসিফিক সরকারের কোনো নির্দিষ্ট রাষ্ট্রীয় ধর্ম নেই, আর সেটা না থাকাটাই ভালো। আর ভারতে সেটাই হচ্ছে ধর্মনিরপেক্ষতা। বোঝা যাচ্ছে আশা করি? রাষ্ট্র কোনো বিশেষ ধর্মের প্রতি পক্ষপাতিত্ব করবে না, বিশেষ ধর্মকে প্রায়োরিটি দেবে না, যে আমি শুধুমাত্র হিন্দু ধর্মকে প্রায়োরিটি দেবো বা আমি শুধুমাত্র মুসলিম বা শিখ যে কোনো ধর্মকে প্রায়োরিটি দেবো, এরকম নয়। রাষ্ট্রের কাছে, ভারতের কাছে
যে কোনো ধর্মই হচ্ছে সমান, প্রত্যেকটা ধর্মই হচ্ছে সমান, কোনো পক্ষপাতিত্ব করা চলবে না, কারো ধর্মাচরণ পালনের বিরুদ্ধাচরণ করবে না, অর্থাৎ সকল ধর্মের প্রতি নিরপেক্ষ থাকবে, একদম নিউট্রাল থাকতে হবে। রাষ্ট্র হচ্ছে সবসময় নিরপেক্ষ থাকবে। ওকে, যে ধর্মেরই লোক হোক না কেন, কথা যখন বলবে সেটা নিরপেক্ষভাবে বলবে, কোনো ধর্ম তুলে কথা বলা যাবে না। ওই জন্য কোর্টে যখন রায় দেওয়া হয় সেই সময় কি বলা হয় যে তুমি হিন্দু ধর্মের ব্যক্তি বলে তোমাকে এই সাজা, তোমাকে মুসলিম হলে তোমাকে এই সাজা, তোমাকে শিখ হলে এই সাজা, এইভাবে কি তোমাকে সাজাটাকে চেঞ্জ করে দেওয়া হয়? না, কখনোই করা হয় না। কেননা ভারত একটা ধর্মনিরপেক্ষ দেশ। ধর্মের ভিত্তিতে রাষ্ট্র কোনো প্রকার কর আরোপ করবে না। রাষ্ট্রের সকল নাগরিক স্বাধীনভাবে তাদের মত অনুযায়ী নিজস্ব ধর্ম পালন ও প্রচার করতে পারবে। এটাই হচ্ছে ধর্মনিরপেক্ষ। আশা করি তোমাদের পরিষ্কার ক্লিয়ার হয়েছে ধর্মনিরপেক্ষটা কী অ্যাকচুয়ালি। চলো আমরা নেক্সট জেনে নেবো যেটা গণতান্ত্রিক। খুব ইম্পর্টেন্ট হচ্ছে ডেমোক্রেটিক। গণতন্ত্র যেটাকে আমরা বলে থাকি, যেটাকে আমরা গণতান্ত্রিক বলছি, এটা অ্যাকচুয়ালি কী? ওকে, গণতান্ত্রিক ব্যবস্থা বলতে বোঝায় সমস্ত জাতি, বর্ণ, ধর্ম, লিঙ্গ নির্বিশেষে ওকে প্রাপ্তবয়স্ক মানুষ দ্বারা নির্বাচিত সরকার ভারতের শাসন ব্যবস্থা পরিচালিত করবে। কি বুঝলে? দেখো আমি সোজা ভাষায় তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। ওকে, একটা এক্সাম্পলের মাধ্যমে ধরো আমাদের ভারতে যে সরকার আছে, ভারত সরকার, নরেন্দ্র মোদী আমাদের এখন প্রধানমন্ত্রী আমাদের ভারতের যিনি প্রধানমন্ত্রী আছেন, ওকে পিএম, ওকে প্রাইম মিনিস্টার আমি এখানে লিখছি। ওকে, প্রাইম মিনিস্টার যিনি আছেন তাকে আমরা কি করেছি? ভোট দিয়ে নির্বাচিত করেছি। ওকে, আমরা ভোট দিয়েছি বলেই তিনি জিতেছেন এবং তিনি প্রধানমন্ত্রী পদে বসে আছেন, তাই তো? তাহলে আমরা যদি ইচ্ছা করি যে আমাদের এই প্রধানমন্ত্রীকে ভালো লাগছে না, আমরা হচ্ছে প্রধানমন্ত্রী চেঞ্জ করে দেবো, তাহলে আমরা 5 বছর অন্তর অন্তর যে ভোট হয় সেই ভোটে আমরা হচ্ছে সেটা চেঞ্জ করে দেবো এবং 5 বছরের আগেও সেটা সভা ভেঙে দেওয়া যায়। স্যার সেই বিষয় নিয়ে আমরা পরবর্তীতে আসবো, সেটা এখন যাচ্ছি না। কিন্তু এখন বিষয় আমরা গণতান্ত্রিক বুঝছি, সেইটা আগে বোঝো। গণতান্ত্রিক হচ্ছে আমরা মানে যারা 18 বছরের ঊর্ধ্বে হয়ে গেছে, যারা ভোটদান করতে পারে, তারা প্রত্যক্ষ ভোট দিচ্ছে। ওকে, সেই ভোট দিয়ে আমরা সরকারকে নির্বাচিত করছি, সেই সরকার আমাদের দেশ চালাচ্ছে। এই যে জিনিসটা, এটা হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থাতেই চলে। মানে সমস্ত জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে 18 বছরের ঊর্ধ্বে যারা আছে তারা ভোট দেয়, ভোট দিয়ে সরকারকে নির্বাচন করে এবং সেই সরকার ভারতের শাসন ব্যবস্থাকে পরিচালনা করে। সেটাকে গণতান্ত্রিক বা ডেমোক্রেটিক বলা হয়ে থাকছে এক কথায়। বোঝা গেল বিষয়টা? এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে তোমার প্রজাতান্ত্রিক, বা যেটার আরেকটা নাম আছে সাধারণতন্ত্র, যেটাকে ইংলিশে বলা হয় রিপাবলিক। বাংলায় দুটো নাম, রিপাবলিককে প্রজাতান্ত্রিকও বলা হয়ে থাকে, আবার হচ্ছে সাধারণতন্ত্রও বলা হয়ে থাকে। ওকে, দুটো নামই মনে রাখবে। দেখো রিপাবলিকটা বলতে কি, গণতান্ত্রিক আর রিপাবলিকের মধ্যে সামান্য ফারাক আছে, কিন্তু অনেকে মনে করে যে রিপাবলিক আর গণতান্ত্রিক দুটোই এক জিনিস। না, রিপাবলিক আর গণতান্ত্রিকের মধ্যে সামান্য পার্থক্য আছে। আজকে তোমাদের এই ডাউটটাও ক্লিয়ার করে দেবো আমি। ওকে, আগে এইটুকুন জেনে নাও যে হচ্ছে তোমার প্রজাতান্ত্রিকটা কি। গণতান্ত্রিকটা বললাম, প্রজাতান্ত্রিকটা আগে একটু বলে দিই, তারপর তোমাদের ডিফারেন্সটা বোঝাবো যে গণতান্ত্রিক আর প্রজাতান্ত্রিকের মধ্যে ডিফারেন্সটা কী আছে। প্রজাতন্ত্রটা বোঝো আগে। দেখো, জনগণের কল্যাণ সাধনই হলো সাধারণতন্ত্র বা রিপাবলিক বা প্রজাতান্ত্রিকের প্রাথমিক কর্তব্য। ওকে, প্রাথমিক কর্তব্যটা রিপাবলিকের কি জানো? জনগণের কল্যাণ সাধন করা। 1950 সালে ভারতবর্ষ প্রজাতান্ত্রিক রাষ্ট্ররূপে আত্মপ্রকাশ করে। ওকে, এর আগে কিন্তু ভারত প্রজাতান্ত্রিক ছিল না। আমি যখন ডিফারেন্সটা বোঝাবো তখন আমি বুঝতে পারবে যে কেন 1950-এর আগে ভারত প্রজাতান্ত্রিক ছিল না। ওকে, সেটা আমি আসছি না এখন, আগে বোঝো প্রজাতান্ত্রিকটা কি। প্রজাতন্ত্র বলতে অ্যাকচুয়ালি বোঝায় জনগণই এখানে রাজনৈতিক দিক থেকে সার্বভৌম। প্রজাতন্ত্র বলতে কি বোঝায়? জনগণই একমাত্র রাজনৈতিক দিক থেকে সার্বভৌম হবে, জনগণই হচ্ছে তোমার সার্বভৌম হবে। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। প্রজাতন্ত্র বলতে এটাই বোঝানো হয় যে জনগণ রাজনৈতিক দিক থেকে সবার উপরে সার্বভৌম হবে। ওকে, রাষ্ট্রপতি দেশের প্রধান। ওকে, রাষ্ট্রনেতা বলা হয় রাষ্ট্রপতিকে। এই রাষ্ট্রপতি দেশের প্রধান, তিনি পরোক্ষ পদ্ধতিতে 5 বছরের জন্য নির্বাচিত হন। প্রত্যক্ষ ভোট দিয়ে আমরা কিন্তু রাষ্ট্রপতিকে নির্বাচন করি না। তোমরা তো সকলেই জানো যে রাষ্ট্রপতির ভোটে কি আমরা ভোট দিতে পারি না। আমাদের দ্বারা নির্বাচিত এমএলএ, এমপি সরকার যেটা আছে তারা ভোট দিয়ে রাষ্ট্রপতিকে নির্বাচন করে, সেই জন্য এই ভোটটাকে বলা হয় পরোক্ষ ভোট। ওকে, প্রজাতান্ত্রিকে এই বিষয়টা ইম্পর্টেন্ট যে আমরা রাষ্ট্রপতি মানে যিনি আছেন রাষ্ট্রনেতা বা রাষ্ট্রের হেড যাকে আমরা বলে থাকি, সেই রাষ্ট্রের প্রধানকে মানে রাষ্ট্রপতিকে দেশে জনগণ পরোক্ষ পদ্ধতিতে 5 বছরের জন্য নির্বাচিত করা হয়। ওই মেয়াদ শেষ হওয়ার আগেই তাকে পদচ্যুত করারও হচ্ছে ব্যবস্থা আছে। রাষ্ট্রপতিকে পদচ্যুত করা হয়, ইমপিচমেন্ট বলা হয়। তাহলে কি বুঝলাম? আমাদের দেশের যে রাষ্ট্রপতি সেই তো রাষ্ট্রপ্রধান, তাই যে দেশের যে রাষ্ট্রপ্রধান ব্যক্তি আছেন কিন্তু তিনি পরোক্ষ পদ্ধতিতে হচ্ছে নির্বাচিত হয়, বংশানুক্রমিক তো হয় না। প্রজাতান্ত্রিক ব্যবস্থায় হচ্ছে বংশানুক্রমিক হয় না। আমাদের রাষ্ট্রপতি যিনি আছেন তিনি কি বংশানুক্রমিক চলে? ওকে, হয় না। সেটা কি হয় না, একটা ভোটের মাধ্যমে হয়। এই জিনিসটাই হচ্ছে প্রজাতান্ত্রিক। ওকে, কেন্দ্র ও রাজ্য সরকার যথাক্রমে লোকসভা ও
ও রাজ্যসভা এবং বিধানসভার কাছে দায়বদ্ধ। ওকে, এটা আমরা সকলেই জানি। তাহলে এবং জনগণ কর্তৃক নির্বাচিত, তাই বংশানুক্রমিক শাসন ব্যবস্থার কোনো প্রচলন নেই, জনগণ কর্তৃকই নির্বাচিত হবে। এবার তাহলে বলবে স্যার তাহলে আপনি বলছেন যে পরোক্ষ পদ্ধতিতে নির্বাচিত হয়, আমরা তো রাষ্ট্রপতিকে তোমার ভোট দিই না। আমরা দিই না, কারা ভোটটা দেয় বলো? এমপি দেয়, এমএলএ দেয়। ওকে, যে আমরা যে সরকার যে গঠন করি, তাহলে এদেরকে কারা ভোট দেয় বলো? এদেরকে আমরা পিউপিল হচ্ছে জনগণ, ভারতের জনগণ ভোট দিচ্ছে, একে ভোট দিয়ে হচ্ছে জেতাচ্ছে। এনারা যে আবার কি করছে না, রাষ্ট্রপতি যখন নির্বাচিত হচ্ছে তখন তাকে ভোট দেয়। যেমন এখন বর্তমান রাষ্ট্রপতি রিসেন্ট নির্বাচিত হয়েছে তোমাদের দ্রৌপদী মুর্মু। ওকে, এনাকে কারা কারা ভোট দিয়েছে? আমাদের এলাকায় যে এমএলএ থাকে এবং তার উপরে যে হচ্ছে তোমার এমপি থাকে, সরকার থাকে, এরা যে হচ্ছে ভোট ডালছে। ওকে, কাকে না, রাষ্ট্রপতি নির্বাচন করতে গিয়ে। এবার রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি কি করে হয়, একটা বড় হচ্ছে তোমার ইনক্লুডিং আছে এখানে। সেই বিষয়ে যখন আমরা রাষ্ট্রপতি পড়াবো তখন তোমাদের বলবো কি করে রাষ্ট্রপতির ভোট হয়, সেই বিষয়ে আমরা আসবো। কিন্তু এখন যেহেতু আমরা প্রজাতান্ত্রিকটা পড়ছি, এখন এইটুকুন বোঝো। তাহলে জনগণই ভোট দিয়ে এমএলএ এমপিকে জেতালো, তারা যে আবার কি করছে তোমার ভোটটা দিচ্ছে। তাহলে আমরা প্রত্যক্ষ না দিতে পারলেও পরোক্ষভাবে ভোটটা হচ্ছে, ভোটের মাধ্যমে রাষ্ট্রপতিকে নির্বাচন করা হচ্ছে এবং তাকে পদচ্যুত করারও ব্যবস্থা রয়েছে। তাই এই জন্য রাষ্ট্রপতি অর্থাৎ রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতা লাভ করতে পারে না, বংশানুক্রমিক শাসন ব্যবস্থা নেই, তাই এটা প্রজাতান্ত্রিক বলা হয় বা রিপাবলিক বলা হয়। আশা করি এইটুকুন ইনফরমেশনটা তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা আসি ডিফারেন্সে। ওকে, ডিফারেন্সটা কী কী রয়েছে? এই গণতান্ত্রিক আগে যেটা আমরা পড়ে এলাম এবং এটা এখন যেটা পড়ছি রিপাবলিক, এই দুটোর মধ্যে তোমার ডিফারেন্সটা বুঝতে হবে। ওকে, দেখো এদিকে ডেমোক্রেটিক, এদিকে হচ্ছে রিপাবলিক। এবার পার্থক্যটা বুঝবে ভালো করে, কোনটা ডেমোক্রেটিক কোনটা হচ্ছে রিপাবলিক। এই দুটোর মধ্যে ডিফারেন্সটা অর্থাৎ পার্থক্যটা তোমাদের কিন্তু বোঝাটা খুব জরুরি। দেখো খুব সুন্দরভাবে আমার কথাটা শুনবে, আশা করি তোমাদের কোনো রকম প্রবলেম হবে না, তোমরা ইজিলি বুঝতে পারবে। অনেকে মনে করে যে ভারত হচ্ছে গণতান্ত্রিক বলেই প্রজাতান্ত্রিক, না, এটা কখনোই নয়। কিন্তু বিষয়টা তেমন কিন্তু অ্যাকচুয়ালি নয়। গণতন্ত্র থাকলেই যে প্রজাতন্ত্র থাকবে এমন কোনো কিন্তু ব্যাপার নয়, আবার প্রজাতন্ত্র থাকলেই যে গণতন্ত্র থাকবে এমন কোনো ব্যাপার নেই। ওকে, দুটো জিনিসের মধ্যে পার্থক্য আছে। আমাদের এই যে ডেমোক্রেটিক অর্থাৎ গণতন্ত্র যেটা আছে, সেটা যদি বলি দুটো কন্ডিশন আছে। কটা কন্ডিশন আছে? দুটো কন্ডিশন। ফার্স্ট কন্ডিশনটা কি? দেখো, ফার্স্ট কন্ডিশন হচ্ছে সরকারকে জনগণের প্রত্যক্ষ ভোট দ্বারা নির্বাচিত হতে হবে, যেটা আমরা ডেমোক্রেটিক পড়ানোর সময় বললাম যে সরকারকে নির্বাচিত হতে গেলে জনগণ অর্থাৎ পিউপিল সেখানে ভোট দেবে, দিয়ে আমরা জনগণ সরকারকে জেতাবো, যাকে জেতাবো সে সরকার হবে। এইটা একটা ফার্স্ট কন্ডিশন ডেমোক্রেটিকে। 2 নম্বর কন্ডিশন হচ্ছে যাবতীয় সরকারি কাজে, মানে সরকারি যা কাজ হয় সেখানে জনগণের অংশগ্রহণ করার সুযোগ পাবে। সরকারি যা কাজ হবে সেই কাজেতে হচ্ছে তোমার পিউপিল অর্থাৎ জনগণ অংশগ্রহণ করতে পারবে, তার একটা অধিকার থাকে। এটা হচ্ছে গণতন্ত্র। ওকে, জনগণ সরাসরি কাজের ব্যাপারে প্রশ্ন করতে পারবে, ভালো দিক খারাপ দিকের ফিডব্যাকটা দিতে পারার ক্ষমতা কিন্তু ভারতের জনগণের আছে। এইটাই হচ্ছে তোমার ডেমোক্রেটিক বা গণতন্ত্র। ওকে, কিন্তু যদি রিপাবলিক অর্থাৎ প্রজাতন্ত্রের দিকে দেখি, সেখানে আবার দুটো কন্ডিশন আছে। দেখো, 1 নম্বর কন্ডিশন হচ্ছে হেড অফ দ্য কান্ট্রি অর্থাৎ রাষ্ট্রের যে প্রধান, মানে রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপতির কথা বলা হচ্ছে, তাকে জনগণের পরোক্ষ ভোট দ্বারা নির্বাচিত হতে হবে। ওকে, আমরা একটু আগেই পড়লাম এই যে প্রজাতান্ত্রিক পড়ার সময় কি বললাম, যে পরোক্ষ পদ্ধতিতে 5 বছরের জন্য নির্বাচিত হয় রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রপতি। ওকে, সেটা রিপাবলিকে হতে হবে। কিন্তু ডেমোক্রেটিকে কি বললাম, সরাসরি প্রত্যক্ষ ভোট দ্বারা সরকারকে হচ্ছে আমরা নির্বাচিত করি। ওকে, সেটা রাজ্য হোক সেটা হচ্ছে তোমার সেন্ট্রাল হোক, দু জায়গাতে আমরা প্রত্যক্ষ ভোট দিই, ভোট দিয়ে আমরা জেতাই। কিন্তু তোমার রাষ্ট্রপতি বা রাষ্ট্রনেতা বা রাষ্ট্রপ্রধান যেটাকে আমরা বলে থাকি, তাকে কি আমরা প্রত্যক্ষ ভোট দিই? প্রত্যক্ষ ভোট দিই না। হেড অফ দ্য কান্ট্রি কাকে বলা হয়? রাষ্ট্রপতিকে বা রাষ্ট্রপ্রধানকে বলা হয়। তাকে পরোক্ষভাবে ভোট দিয়ে জেতাচ্ছে। আমরা যাদেরকে জিতিয়েছি, মানে এমএলএ এমপি সরকার যাদেরকে আছে, তারা যে ভোট ডালছে কাকে না, রাষ্ট্রপতি নির্বাচন করার জন্য। তাই জন্য এটাকে বলা হয় পরোক্ষ পদ্ধতি। এখানে হচ্ছে তোমার পার্থক্যটা কিন্তু হয়ে যাচ্ছে 1 নম্বর পার্থক্য। ওকে, 2 নম্বর পার্থক্য হচ্ছে তোমার রিপাবলিকে মানে প্রজাতান্ত্রিকে বংশানুক্রমিক শাসন ব্যবস্থা থাকবে না। ওকে, বংশানুক্রমিক থাকবে না, এই জিনিসটা কিন্তু তোমাদের বুঝতে হবে। ওকে, ডেমোক্রেটিক আর হচ্ছে তোমার রিপাবলিকের মধ্যে এই যে তোমাদের দুটো কন্ডিশন দিলাম, এই দুটো কন্ডিশন বুঝতে পারলে এটা হচ্ছে পার্থক্য আছে, এই দুটো বোঝা যাচ্ছে বিষয়টা। এবার তোমাদের একটা এক্সাম্পল যদি আমি দিই, তাহলে কিন্তু তোমরা আরও ইজিলি বুঝতে পারবে জিনিসটা। দেখো, তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো আমরা ব্রিটেনকে নিয়ে কথা বলবো। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ব্রিটেন। এই ব্রিটেন যেটা আছে, ব্রিটেনে গণতন্ত্র আছে কিন্তু কোনো প্রজাতন্ত্র নেই। কি বললাম, এখানে হচ্ছে তোমার গণতন্ত্রটা আছে, ব্রিটেনে আছে। ওকে, কিন্তু এই ব্রিটেনে প্রজাতন্ত্র নেই, প্রজাতন্ত্র নেই। এই লাইনটা ভালো করে বোঝো, আমার কথাটা ভালো করে বোঝো। আমি এক্সাম্পল দিয়ে সোজাভাবে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। ব্রিটেনে গণতন্ত্র আছে কিন্তু কোনো প্রজাতন্ত্র নেই। কারণটা কি? ব্রিটেনের সরকার জনগণের প্রত্যক্ষ ভোটের দ্বারা নির্বাচিত হয়।
কেননা গণতন্ত্র আছে মানেই প্রত্যক্ষ ভোট তোমাকে দিতে হবে, তবে সরকার তোমার নির্বাচিত হবে, সেটাই তবে গণতন্ত্র বলে পরিচিত হবে। তা সেটা কিন্তু ব্রিটেনে আছে। তার সাথে সাথে ব্রিটেনের যাবতীয় সরকারি কাজে নাগরিকরা অংশগ্রহণ করতে পারে। তো সেটাই তোমার ডেমোক্রেটিতে বলা হয়েছিলাম। ওকে, ডেমোক্রেটিতে আমি সেটাই বলেছি যে প্রত্যক্ষ ভোটের দ্বারা নির্বাচিত হতে হবে, 1 নম্বর কন্ডিশন। 2 নম্বর হচ্ছে পিউপিল অর্থাৎ জনগণ সরকারি যে কোনো কাজে হচ্ছে তোমার ইনভলভ থাকতে পারবে, মানে প্রশ্ন করার অধিকার থাকবে, যাবতীয় সরকারি কাজে নাগরিকরা অংশগ্রহণ করতে পারবে। ওকে, এই জন্য এটাকে তোমার গণতান্ত্রিক বলা হচ্ছে ব্রিটেনকে। কিন্তু প্রজাতন্ত্র তোমার ব্রিটেনে নেই। কেন নেই না, প্রজাতন্ত্র এই কারণেই নেই হচ্ছে ব্রিটেনে বংশানুক্রমিক রাজতন্ত্র আছে। ব্রিটেনে আছে, ব্রিটেনের রানী আছে, তোমরা সকলেই শুনেছো ব্রিটেনের রানী, এ হচ্ছে বংশানুক্রমিক হয়ে হয়ে আসছে। তারপর এখন রাষ্ট্রনেতা মানে রাষ্ট্রপতি, আমাদের ভারতে যেমন রাষ্ট্রপতি আছে তেমন ব্রিটেনের রানী আছে, তিনি হচ্ছে বংশ পরম্পরায় আছে। তো নিশ্চয়ই তোমরা শুনেছো। এবার আশা করি তোমাদের ক্লিয়ার হচ্ছে বিষয়টা। ওকে, যে ডাউটটা তোমাদের ছিল আশা করি ক্লিয়ার হচ্ছে যে ভারত গণতন্ত্র প্রজাতন্ত্র দুটোই, কিন্তু গণতন্ত্র প্রজাতন্ত্রের মধ্যে যে পার্থক্যটা সেটা অনেকের মধ্যে ক্লিয়ার ছিল না। তাহলে গণতন্ত্র কি আর প্রজাতন্ত্র কি দুটো বোঝা গেল বিষয়টা। তাহলে ব্রিটেন দিয়ে তোমাদের এক্সাম্পল দিলাম। আর একটা এক্সাম্পল তোমাদের দেবো, চায়না অর্থাৎ চীন। উল্টোভাবে যদি তোমাদের আমি চীনের দিকটা বোঝাই, চীন হচ্ছে উল্টো। চীনে হচ্ছে তোমার প্রজাতন্ত্র আছে, তোমার চীনে প্রজাতন্ত্র আছে। ওকে, কিন্তু চীনে তোমার হচ্ছে গণতন্ত্র নেই। ওকে, এই জিনিসটা বুঝতে পারছো, গণতন্ত্র নেই। তোমাদের আমি প্রথমেই বলেছিলাম যে অনেকে বলে থাকে ভারতকে গণতান্ত্রিক বলি প্রজাতান্ত্রিক বলা হয়, যে কোনো দেশকে, ভারতকে কেন, কোনো দেশকেই প্রজাতান্ত্রিক বলি সে গণতন্ত্র হবে, এই কথাটা কখনোই ঠিক নয়। বা প্রজাতন্ত্র হলেই গণতন্ত্র হবে তার নেই। তার এক্সাম্পলটা তোমাদের আমি দিয়ে দেখাচ্ছি। ব্রিটেনে যেমন গণতন্ত্র আছে প্রজাতন্ত্র নেই। আবার চীনে যদি দেখো, চীন হলো প্রজাতান্ত্রিক কিন্তু গণতান্ত্রিক নয়। চীনের সরকার জনগণের প্রত্যক্ষ ভোটের দ্বারা নির্বাচিত নন। তাহলে প্রত্যক্ষ ভোটের দ্বারা যদি নির্বাচিত না হন তাহলে সরকারি কাজে জনগণের অংশ নেওয়ার কোনো অধিকার নেই, সরকারি কোনো কাজের হিসেব চাইতে পারবে না জনগণ। তাই চীনে গণতন্ত্র নেই। গণতন্ত্র থাকতে গেলে তো নির্বাচিত হতে হবে প্রত্যক্ষভাবে, কিন্তু প্রত্যক্ষভাবে সরকার নির্বাচিত হয় না চীনে। ওকে, তা সেই জন্য চীন হচ্ছে গণতন্ত্র নেই চীনে, এবং সেখানে জনগণও কোনো সরকারকে দাবি করতে পারে না। জনগণের কোনো অধিকার নেই, যে ভারতে যেটা অধিকার আছে, ভালো দিক হোক খারাপ দিক হোক সেখানে প্রশ্ন তোলার অধিকার আছে। ওকে, কিন্তু সেটা চীনেতে নাই। তাই চীনে গণতন্ত্র নেই। এই জিনিসটা নেই মানে গণতন্ত্র নেই, এবং প্রত্যক্ষ ভোটের দ্বারা সরকার নির্বাচিত হয় না চীনে। কিন্তু প্রজাতন্ত্র আছে মানে কি, প্রজাতন্ত্র থাকতে গেলে কি হতে হবে, হেড অফ দ্য কান্ট্রি অর্থাৎ রাষ্ট্রপতি সেটা থাকতে হবে। সেটা বংশানুক্রমিক হলে চলবে না, সেটা কিন্তু চীনে নেই। ওকে, চীনে হচ্ছে তোমার গণতন্ত্র নেই কিন্তু প্রজাতন্ত্র আছে। ব্রিটেনের উল্টোটা ঠিক হচ্ছে চীনে হয়ে থাকে। আবার ভারতে যদি দেখা যায় তাহলে গণতন্ত্র এবং প্রজাতন্ত্র দুটোই আছে। ব্রিটেনে যেমন গণতন্ত্র আছে প্রজাতন্ত্র নেই, চীনে যেমন প্রজাতন্ত্র আছে গণতন্ত্র নেই, ভারতে আবার দুটোই আছে। ওকে, তা ভারতের হেড অফ দ্য কান্ট্রি অর্থাৎ রাষ্ট্রপতি জনগণের পরোক্ষ ভোটের দ্বারা নির্বাচিত হয়, এবং ভারতের সরকার যেটা আছে সেটা জনগণের প্রত্যক্ষ ভোটের দ্বারা নির্বাচিত হয়। তাহলে এমনকি ভারতের প্রতিটি নাগরিক সরকারি কাজে অংশগ্রহণ করার এবং সরকারি কাজের হিসেব চাইতে পারেন। তাই ভারত হচ্ছে গণতান্ত্রিক ও প্রজাতান্ত্রিক। ভারত হচ্ছে তোমার দুটোই। ওকে, ডেমোক্রেটিক এবং রিপাবলিক দুটোই হচ্ছে ভারত। ওকে, তাহলে জিনিসটা আশা করি এটুকুন ক্লিয়ার হয়েছে, কোনটাকে ডেমোক্রেটিক বলে কোনটাকে রিপাবলিক বলে, ভারত কেন ডেমোক্রেটিক এবং রিপাবলিক দুটোই সেটা তোমরা বুঝতে পেরেছো। ওকে, তোমাদের এক্সাম্পল দুটো দিয়েছি ব্রিটেন এবং চীন দিয়ে। আশা করি তোমাদের এইটুকুন ইনফরমেশন ক্লিয়ার হয়েছে। পাতি বাংলা ভাষায় তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করলাম, যেটা তোমাদের আশা করি তোমাদের বুঝতে সুবিধা হয়েছে, আশা রাখছি। এটাই হচ্ছে সবথেকে সোজা ভাষা আমি বোঝানোর চেষ্টা করলাম, একদম ইজিভাবে। ওকে, তা আশা করি তোমরা জিনিসগুলো ক্লিয়ার করতে পেরেছো। এবার আমরা চলে আসবো আরও কিছু ইনফরমেশন যেগুলো ছিল। সমতা। সমতা শব্দের অর্থ সমাজের কোনো অংশের বিশেষত্ব নেই, সমস্ত মানুষ বিনা বৈষম্যে সব কিছুর মধ্যে সমান সুযোগ পাবে, সেটাই হচ্ছে সমতা। মানে সবাই সমান সুযোগ পাবে, কোনো রকম তার মধ্যে তোমাদের ভেদাভেদ করা হবে না, আইনের চোখে সবাই সমান, এটাই হচ্ছে তোমার সমতা, ইকুয়ালিটি। স্বাধীনতা। ওকে, স্বাধীনতা শব্দের অর্থ জনগণের জীবনযাত্রা বেছে নেওয়া, সমাজের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এবং আচরণ বজায় রাখার একটা স্বাধীনতা। অর্থাৎ স্বাধীনতা বলতে এটাই নয় যে সমস্ত কিছুর উপর স্বাধীনতা আছে বলে তুমি যা খুশি তাই করবে, এটা নয়। যা খুশি তাই করা যায় না। স্বাধীনতা আছে যেগুলো তোমার মৌলিক অধিকার, সেইগুলো তুমি স্বাধীনতা পাবে। ওকে, কোনো ব্যক্তি আইন দ্বারা নির্ধারিত সীমাবদ্ধতার ভিতরে থেকে যা খুশি করতে পারে। আইনে যেগুলো বলা রয়েছে যেগুলো তুমি করতে পারো, আইনত তোমার সেগুলো অধিকার রয়েছে, মৌলিক অধিকার তোমার রয়েছে, সেইগুলো তুমি স্বাধীনভাবে করতে পারো। সমস্ত কিছু করতে অবশ্যই পারবে যেটা আইনগতভাবে নির্ধারিত, সেইটা তুমি করতে পারবে। আইনের বাইরে কাজ তুমি করতে পারবে না, সেটা স্বাধীনতার মধ্যে আসবে না। ওকে, এবার হচ্ছে ভ্রাতৃত্ব। ওকে, ভ্রাতৃত্ব শব্দের অর্থ দেশ ও সমস্ত মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সংবেদনশীল অনুভূতিকে জাগিয়ে তোলা। ওকে, ভ্রাতৃত্ববোধ জাতির মধ্যে মর্যাদা এবং ঐক্যের যে একটা প্রয়াস, সেটাকে তুলে ধরার জন্য ভ্রাতৃত্ব কথাটা প্রিয়াম্বেলে বা প্রস্তাবনা সংযুক্ত করা হয়েছিল। তো এই জিনিসগুলো তোমার প্রস্তাবনা ইনক্লুডেড জিনিস, আশা করি এগুলো তোমাদের ক্লিয়ার হয়েছে। এবার এক্সট্রা ইনফরমেশন হিসেবে আমি কিছু ইনফরমেশন তোমাদের দিয়ে রেখেছি এখানে, এগুলো একটু নোট করবে, এগুলো খুবই এক্সামে প্রশ্ন আসে, এগুলো তোমরা জানো। ভারত সরকার আইন 1935-এর আইনকে মডেল করে ভারতের সংবিধান রচিত হয়েছিল। প্রশ্ন
আসে যে ভারতীয় সংবিধান রচিত হয়েছিল কোন আইনকে মডেল করে, হচ্ছে 1935 সালে ভারত সরকার আইনকে মডেল করে। এটা অনেকবার তোমাদের আমি বলেছি, এটা ইম্পর্টেন্ট। ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে রত্ন সম্ভার বলে উল্লেখ করা হয়ে থাকে, তা এটা কিন্তু ইম্পর্টেন্ট। পরবর্তী দেখো, সার্বভৌম যে শব্দটা আছে তার সঠিক ব্যাখ্যা হলো অভ্যন্তরীণ ও বাহ্যিক উভয় নিয়ন্ত্রণ থেকে মুক্ত। সার্বভৌম যখন পড়েছিলাম তখন আমি জিনিসটা বুঝিয়েছিলাম যে অভ্যন্তরীণ এবং বাহ্যিক দুদিককে নিয়ন্ত্রণ করা থেকে ভারত হচ্ছে মুক্ত, মানে সেটা ইন্টারনাল এবং এক্সটার্নাল দুদিক থেকে যা ডিসিশন নেবে ভারত সরকারের ডিসিশনই সর্বোচ্চ ডিসিশন, কারোর কাছ থেকে পারমিশন নিতে হবে না বিদেশি কোনো কান্ট্রির কাছ থেকে। ওকে, তো এইটাই হচ্ছে তোমার সার্বভৌম। এখান থেকে প্রশ্ন দেয়, সেম টু সেম লাইন তুলি তোমাদের প্রশ্ন এসেছে প্রিভিয়াস ইয়ারে, তাই এই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট। ভারতীয় সংবিধানের প্রস্তাবনা ধারণাটি নেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে। ওকে, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা ধারণাটি সর্বপ্রথম হচ্ছে উত্থাপন কে করেছিলেন? পণ্ডিত জওহরলাল নেহরু করেছিল, এটা আমরা প্রথম দিকে পড়ে এসেছি। ওকে, আর একটা জিনিস মনে রাখবে, সংবিধানের ঘোষণাপত্রটি পাঠ করেন কে? চক্রবর্তী রাজাগোপালচারী। ওকে, এটাও কিন্তু জেনে রাখবে, ওকে, নোট করে নেবে। ভারতীয় গণতন্ত্রের প্রকৃতিটা কি? এখান থেকে প্রশ্ন আসে, বহুদলীয় ও সংসদ। এই আমি যে ইনফরমেশনগুলো দিচ্ছি না, এটা দেওয়ার একটা কারণ রয়েছে। তোমাদের প্রিভিয়াস ইয়ারে যদি খোলো দেখবে এরকম ধরনের প্রশ্ন তোমরা দেখতে পাবে। ওকে, এরকম ধরনের প্রশ্ন এসেছে, তাই এই রকম টাইপের প্রশ্ন আসে বলে তোমাদেরকে এগুলো ক্লিয়ার করে দিচ্ছি। এগুলো এক একটা ওয়ার্ড এমন থাকে না, তোমরা অনেকে হচ্ছে প্রশ্নে আনসার করতে পারে না, তাই তোমাদেরকে আমি এই জিনিসগুলো যে দিচ্ছি তার কারণ হচ্ছে তোমরা এগুলো নোট করবে। ভারতীয় গণতন্ত্রের প্রকৃতি হলো কি বলে 4টে অপশন দিয়ে দেবে, দেখবে সেখানে একটা অপশন থাকবে বহুদলীয় সংসদ, সেইটা হচ্ছে কারেক্ট আনসার হবে। বোঝা যাচ্ছে বিষয়টা? এছাড়া দেখো, অখণ্ডতা, ভ্রাতৃত্ব, সমাজতন্ত্র নেওয়া হয়েছে ফ্রান্সের সংবিধান থেকে। ওকে, এটা জেনে রাখবে। আর প্রস্তাবনার যে ভাষা, ল্যাঙ্গুয়েজ অফ দ্য প্রিয়াম্বেল, অস্ট্রেলিয়ার সংবিধানের অনুকরণে কিন্তু লেখা হয়েছে। ওকে, ভাষাটাকে নেওয়া হয়েছে, মানে ল্যাঙ্গুয়েজটাকে, যেটা ভেবো না যে আবার প্রস্তাবনাটাকে নেওয়া হয়েছে, কনফিউজিং হয়েও না। ওকে, সেটা প্রস্তাবনাটাকে নেওয়া হয়েছে আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে, যেটা আমরা এই নম্বর পয়েন্টে আমরা পড়ে এলাম। ওকে, এখানে বলছি ভাষা অর্থাৎ ল্যাঙ্গুয়েজের কথা। ল্যাঙ্গুয়েজ যেটা, সেটা অস্ট্রেলিয়ার সংবিধানের অনুকরণে লেখা হয়েছে, ল্যাঙ্গুয়েজটা। ওকে, ভালো করে বুঝবে কথাটা। তো এইগুলো এক্সট্রা ইনফরমেশান অবশ্যই জানবে। এবার লুসেন্টে তোমাদের যেগুলো হচ্ছে তোমার এমসিকিউ রয়েছে সেইগুলো একটু দেখে নাও। ওকে, চলো, প্রথম প্রশ্ন দেখো কি বলছে। ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় নিম্নলিখিত শব্দগুলির মধ্যে যা সংবিধান 42তম যে সংশোধনী আইন হয়েছিল 1976 সালে তার মধ্যে সংশোধিত হয়নি। তাহলে দেখো প্রশ্নটা কত স্ট্যান্ডার্ড প্রশ্ন, এবং তোমাদের আমি এটা পড়িয়ে এসেছি একটু আগেই, তাহলে এটা সকলেই আনসার দিতে পারবে। 4টের মধ্যে কোনটা 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সংশোধিত হয়নি বলেছে, এটা অপশান বি হয়ে যাবে রাইট আনসার। ওকে, ডিগনিটি অর্থাৎ মর্যাদাটা তো কোনো 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে প্রিয়াম্বেলেতে ইনক্লুড করা হয়নি। সংশোধন করা হয়েছিল কোনগুলো বসানো হয়েছিল 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে? সমাজতান্ত্রিককে নেওয়া হয়েছিল, সেকুলার অর্থাৎ ধর্মনিরপেক্ষতাকে নেওয়া হয়েছিল, অখণ্ডতা বা এর হচ্ছে ইন্টিগ্রিটিকে নেওয়া হয়েছিল। এই 3টে জিনিস 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে প্রিয়াম্বেলে অ্যাড করা হয়েছিল। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, সংবিধান প্রণয়নের সময় নিচের কোন আইন প্রস্তাবনায় অন্তর্ভুক্ত ছিল না? দেখো, এরকম ধরনের প্রশ্ন খুব ইজিলি দিতে পারবে তারাই যারা ডেসক্রিপটিভটা ভালো করে পড়বে। একটু আগেই আমি বলে এসেছি কোন কোনগুলো ইনক্লুড হয়েছিল। তাহলে এখানে জিজ্ঞাসা করেছে সংবিধান প্রণয়নের সময়, মানে সংবিধান যখন রচনা করা হয়েছিল। ওকে, তা সেই সময় প্রস্তাবনায় অন্তর্ভুক্ত ছিল না কোনটা? স্ট্যান্ডার্ড প্রশ্ন, তাহলে এটা রাইট আনসার কী হবে? অপশান বি, সমাজতান্ত্রিক কথাটা ছিল না। তাহলে এবার প্রশ্ন উঠে আসছে কী কী ছিল? স্বাধীনতাটা ছিল, লিবার্টিটা, সমতা ইকুয়ালিটিটা ছিল, জাস্টিস ন্যায় বিচার ছিল। ওকে, যেমন হচ্ছে সার্বভৌম, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র, এই কথাগুলো মূল সংবিধানের প্রস্তাবনাতে বলা হয়েছিল এই কথাগুলো। কিন্তু সমাজতান্ত্রিক যে কথাটা, এটা তো মূল সংবিধানে বলা হয়নি সংবিধান প্রণয়নের সময়, এটা পরবর্তীতে তোমার 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 1976 সালে অ্যাড করা হয় সমাজতান্ত্রিক কথাটা। ওকে, যেটাকে সোশিয়ালিস্ট বলা হয়। এছাড়াও ধর্মনিরপেক্ষ, অখণ্ডতা, ঐক্য, সংহতি, এগুলোকেও কিন্তু 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ইনক্লুড করা হয়েছিল প্রিয়াম্বেলের মধ্যে। বারবার ধরে বলছি, এই যে 4টা তোমাদের আমি এই ইনফরমেশনটা তারা মনে রাখবে, এরকম ধরনের প্রশ্নের প্রত্যেকটার আনসার দিতে পারবে, বুঝতে পারো? তাই জন্য ডেসক্রিপটিভটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। দেখো 3 নম্বর প্রশ্ন কি বলছে, কোন সংশোধনী আইন ভারতীয় সংবিধানের প্রস্তাবনার পরিবর্তন এনেছিল? তাহলে প্রস্তাবনার পরিবর্তন এনেছিল কোনটা? প্রস্তাবনাকে চেঞ্জ করেছিল 42তম সংবিধান সংশোধনী। কোন অপশান আছে? দেখো অপশান সি আছে। ওকে, 42তম অ্যামেন্ডমেন্টের মধ্যে তোমার এটা 1976 সালে যেটা হয়েছিল, সালটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। 42তম সংবিধান সংশোধনী 1976 সালে হয়েছিল। ওকে, তাহলে অপশান সি হয়ে যাবে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো 4 নম্বর, আমাদের সংবিধানের প্রস্তাবনা অর্থাৎ প্রিয়াম্বেল ভারতকে একইভাবে পড়ে, মানে ভারতকে কীভাবে পড়ে সেটা পরপর সাজিয়ে বলতে হবে। 4টে অপশান রয়েছে, এটা সাজালে হবে অপশান বিটা। সার্বভৌম, গণতান্ত্রিক, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং প্রজাতন্ত্র, এই লাইনটা হচ্ছে তোমার সঠিক হবে। অপশান বি হয়ে যাবে রাইট আনসার। তাহলে প্রশ্ন কতটা স্ট্যান্ডার্ডভাবে এসেছে তোমার প্রিভিয়াস ইয়ারে দেখো, লুসেন্টের বেশিরভাগ প্রশ্ন প্রিভিয়াস ইয়ার। ওকে, এছাড়াও যেগুলো আসেনি বা আসতে পারে এরকম প্রশ্ন, কেন লুসেন্ট থেকে প্রত্যেকটা প্রশ্নই দেখবে এক্সামে কমন থাকে। তোমাদের শর্ট কোশ্চেনগুলো সেই জন্য করিয়ে দিচ্ছি। আর আরেকটা কথা, তোমাদের ডেসক্রিপটিভটা তো আমি পড়িয়ে এলাম ডিটেলসে, ডেসক্রিপটিভ যে পড়ে নেবে সে যে কোনো প্রশ্নের আনসার ইজিলি দিতে পারবে।
ওকে, সাজিয়ে তোমাদের বলতে হবে, তারা এই জিনিসটা মুখস্থ করে রাখবে, কিন্তু এরকম ধরনের প্রশ্ন দিতে পারে। পরবর্তী দেখো 5 নম্বর, খুব ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এটা। ওকে, ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর প্রস্তাবনায় সমাজতান্ত্রিক আর ধর্মনিরপেক্ষ শব্দ দুটি সন্নিবেশিত হয়েছে, মানে যোগ করা হয়েছে? এই সমাজতান্ত্রিক আর হচ্ছে ধর্মনিরপেক্ষ, এই দুটো শব্দকে তোমার মানে সোশ্যালিস্ট আর সেকুলার প্রিয়াম্বেলে অ্যাড করা হয়েছে। এটা সকলেই জানো 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। এই 42তম সংবিধান সংশোধনী কত সালে হয়েছিল? 1976 সালে হয়েছিল। ওকে, মনে থাকবে, বোঝা গেল। চলো পরবর্তী প্রশ্ন 6 নম্বর, ভারতের সুপ্রিম কোর্ট নিচের কোন একটি রায়ের জন্য কেশবানন্দ ভারতী বনাম ভারতের রাজ্য মামলাটি একটি যুগান্তকারী হিসেবে পরিচিত? আমি প্রথম দিকে পড়িয়ে এসেছি যে কেশবানন্দ ভারতী মামলা খুব ইম্পর্টেন্ট। এই কেশবানন্দ ভারতী মামলা থেকে প্রশ্ন খুবই দেয়। দেখো এই প্রশ্নটাও তার জন্য খুব গুরুত্বপূর্ণ। ভারতের সুপ্রিম কোর্টের নিচের কোন রায়ের জন্য কেশবানন্দ ভারতী বনাম যে রাজ্য, যে কেরল রাজ্যে যে মামলাটা হয়েছিল, তার যুগান্তকারী হিসেবে পরিচিত আছে? এটা অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। সংবিধানের যে মূল কাঠামো, বেসিক স্ট্রাকচার, ইংলিশ টার্মটা ভালো করে মনে রাখবে, বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন। ওকে, মানে মূল কাঠামো সংবিধানে প্রস্তাবনায় সংজ্ঞায়িত করা হয়েছিল, যেটা পরিবর্তন করা যাবে না। অ্যাজ ডিফাইন্ড দ্য প্রিয়াম্বল ক্যান নট বি চেঞ্জড। ওকে, কোনো প্রকার তোমার বেসিক স্ট্রাকচারটা কনস্টিটিউশনে চেঞ্জ করা যাবে না কোনো মতেই। এটা কেশবানন্দ ভারতী মামলায় সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছিল। ওকে, এই কেশবানন্দ ভারতী মামলাটা কত সালে হয়েছিল মনে আছে? আমি বলে দিয়েছিলাম 1973 সালে কেশবানন্দ ভারতী মামলা হয়েছিল। এটা কিন্তু তোমরা মনে রাখবে। ওকে, এখান থেকে প্রশ্ন অনেক সময় দিয়ে দেয় কত সালে হয়েছিল। আর কেশবানন্দ ভারতী মামলা থেকে ডাইরেক্ট প্রশ্ন তো থাকেই, সেটা তোমরা বুঝতে পারলে। ওকে, চলো পরবর্তী প্রশ্নে 7 নম্বর, কোন সংশোধনীতে ভারতের সংবিধানের প্রস্তাবনায় সমাজবাদী মানে যেটাকে সোশ্যালিস্ট বলা হয়, ধর্মনিরপেক্ষ সেকুলার এবং জাতির ঐক্য মানে ইউনিটি এবং অখণ্ডতা মানে হচ্ছে ইন্টিগ্রিটি, এই শব্দগুলোকে যুক্ত করা হয়েছিল? এটা সকলেই জানো তোমরা, 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে করা হয়েছিল। ওকে, অনেকবার পড়িয়ে ফেললাম এটা। দেখো 8 নম্বর, নিম্নলিখিত শব্দ বিবেচনা করতে হবে, সমাজতান্ত্রিক, গণতান্ত্রিক, সার্বভৌম, ধর্মনিরপেক্ষ দিয়ে বলছে প্রস্তাবনার সঠিক উত্তরটি বেছে নিতে হবে। মানে প্রস্তাবনায় এটা সাজালে কোনটা সঠিকভাবে হবে সেটা বলো। এই সাজানোগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, এগুলো লুসিয়েন্ট এরকম ধরনের প্রশ্ন আছে, এগুলো প্রিভিয়াস ইয়ারে অলরেডি এসে গেছে, ভাবো না যে এরকম ধরনের প্রশ্ন আসবে না। ওকে, তাই এটা তোমার অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। প্রথমে হবে 3 অর্থাৎ সার্বভৌম, ওকে সেপেরিয়ান। ওকে, তারপর হবে হচ্ছে সমাজতান্ত্রিক সোশ্যালিস্ট। ওকে, তারপর হবে তোমার হচ্ছে ধর্মনিরপেক্ষ সেকুলার, তারপর হবে গণতান্ত্রিক মানে ডেমোক্রেটিক। এটা সাজালে বোঝা যাচ্ছে বিষয়টা, খুব ইম্পর্টেন্ট। চলো পরবর্তী 9 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় উল্লেখিত আদর্শ এবং উদ্দেশ্যগুলি আরও বিস্তৃত করা হয়েছে মৌলিক অধিকারের অধ্যায়, রাষ্ট্রীয় নীতি নির্দেশমূলক নীতির অধ্যায়, নাকি রাষ্ট্রীয় নীতি মৌলিক অধিকার এবং মৌলিক কর্তব্যের নির্দেশমূলক নীতির অধ্যায়, নাকি সংবিধানের পাঠ্য অন্য কোথাও নেই? তাহলে এই 4টে অপশান দিয়েছে। মানে এই আদর্শ আর উদ্দেশ্য, সংবিধানের প্রস্তাবনায় যে উল্লেখ করা হয়েছে আদর্শ এবং উদ্দেশ্যগুলো, এগুলো আর কোথায় বিস্তৃত করে আলোচনা করা হয়েছে বলো? এটা হবে অপশান সি আনসার। রাষ্ট্রীয় নীতি, মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য যেগুলো নির্দেশমূলক নীতি আছে, ওকে, সেইখানে তোমাদের হচ্ছে এগুলো পরিষ্কারভাবে আরও আলোচনা করা হয়েছে প্রস্তাবনার আদর্শ উদ্দেশ্যগুলো, যে তোমাদের রাইটস আছে এবং ফান্ডামেন্টাল ডিউটিস মৌলিক কর্তব্য আছে এবং ডিপিএসপি যেটা আছে ডাইরেক্ট প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, এগুলো নিয়ে পরবর্তীতে ডিটেলস ক্লাস তো আসবে। সেইখানে তোমাদের দেখবে এই প্রস্তাবনার যে আদর্শ এবং উদ্দেশ্যগুলো, মানে মৌলিক অধিকার কোনগুলো, মৌলিক কর্তব্য কোনগুলো, ডিপিএসপি কোনগুলো, রাষ্ট্রীয় নীতি কোনগুলো, সেগুলো ডিটেলসে পড়ানো হবে। তাই এই প্রস্তাবনায় উল্লেখিত এই আদর্শ বা উদ্দেশ্যগুলোকে আর কোথায় বিস্তৃতভাবে আলোচনা করা হয়েছে? এই চ্যাপ্টারগুলোতে আলোচনা করা হয়েছে। সেই জন্য এই প্রশ্নটা এসে, তাহলে প্রশ্ন কতটা স্ট্যান্ডার্ডভাবে আসছে তোমরা বুঝতে পারছো। চলো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। 10 নম্বর, নিচের কোনটি ভারতে ধর্মনিরপেক্ষ? ধর্মনিরপেক্ষ ইংরেজিতে কি বলা হয়? সেকুলার বলা হয়। তো এই ধর্মনিরপেক্ষ শব্দটি সঠিক অভিব্যক্তি বা মত প্রকাশ বলতে কোনটাকে বোঝানো হয়েছে? 4টে অপশান রয়েছে। ভারতে অনেক ধর্ম আছে, ইন্ডিয়া হ্যাজ মেনি রিলিজিয়ান। ভারতীয়দের ধর্মীয় স্বাধীনতা আছে, ইন্ডিয়াস হ্যাভ রিলিজিয়ান ফ্রিডম। ধর্ম পালন করা ব্যক্তির ইচ্ছার উপর নির্ভর করে। ওকে, ধর্ম পালন করা যেটা মানে ভারতের জনগণ যে ধর্ম পালন করবে সেটা ব্যক্তির ইচ্ছার উপর নির্ভর করে। টু ফলো দ্য রিলিজিয়ান ডিপেন্ড আপন দ্য উইল অফ অ্যান ইন্ডিভিজুয়াল। ভারতে রাষ্ট্রের কোনো ধর্ম নেই। ওকে, দেয়ার ইজ নো রিলিজিয়ান অফ দ্য স্টেট অফ ইন্ডিয়া। যারা ডেসক্রিপটিভটা একটু আগে পড়ে এসেছো, ধর্মনিরপেক্ষ যখন আমি বোঝাচ্ছিলাম তখন আমি ডিটেলস ক্লিয়ার করে দিয়েছি। তাই আশা করি সকলেই এটা আনসার দিতে পারবে। ধর্মনিরপেক্ষ সম্পর্কে 4টে অপশানের মধ্যে তোমার কোনটা সঠিক? ভারতে রাষ্ট্রের কোনো ধর্ম নেই। রাষ্ট্রের মানে ভারত একটা রাষ্ট্র, এই রাষ্ট্রের নিজস্ব কোনো ধর্ম আছে? সেটা আমি ধর্মনিরপেক্ষ পড়ানোর সময় আমি বলছিলাম ডিটেলসে। কোনো ভারতের নির্দিষ্ট কোনো ধর্ম নেই। ভারত একটা ধর্মনিরপেক্ষ দেশ। ধর্মনিরপেক্ষ মানে কি? কোনো রাষ্ট্রের নিজস্ব কোনো ধর্ম থাকবে না, এখানে সকল ধর্মের মানুষ থাকবে, যে যার মতো করে সেই ধর্ম পালন করতে পারে, কোনো রকম বাধা দেবে না রাষ্ট্র। তাই রাষ্ট্রের নিজস্ব কোনো ধর্ম নেই।
ওকে, তো এইটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন একটা। চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। 11 নম্বর, নিচের কোনটি ভারতকে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বর্ণনা করে? এটা তো তাহলে তোমরা সকলেই আনসার দিতে পারবে, অপশান দেখা মাত্রই। এটা হবে অপশান বি, সংবিধানের প্রস্তাবনা। এইটা আছে প্রিয়াম্বেল অফ দ্য কনস্টিটিউশন, এটা ভারতের ধর্মনিরপেক্ষ, এটা যে বলা আছে এটা প্রিয়াম্বেলই বলা আছে। ধর্মনিরপেক্ষ রাষ্ট্র এটা বর্ণনা করছে কোথায়? প্রিয়াম্বেলে। বোঝা যাচ্ছে? মৌলিক অধিকার তো আলাদা, ফান্ডামেন্টাল রাইটস। নির্দেশমূলক নীতি হচ্ছে তোমার ডিরেক্টিভ প্রিন্সিপাল, এটা আলাদা। নবম তপশিলি শিডিউল, এটা তো আলাদা বিষয়। কিন্তু বর্ণনাটা কোথায় করা আছে ধর্মনিরপেক্ষ সম্পর্কে? সংবিধানের প্রস্তাবনাটা প্রিয়াম্বেলে। নেক্সট কোশ্চেন, নিচের কোন স্বাধীনতা ভারতের সংবিধানের প্রস্তাবনায় মূর্ত বলতে স্পষ্টভাবে প্রকাশিত হয়? ওকে, হুইচ অফ দ্য ফলোয়িং লিবার্টি ইজ নট এমবায়োড ইন দ্য প্রিয়াম্বেল টু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া? কোন স্বাধীনতা ভারতের সংবিধানের প্রস্তাবনায় স্পষ্টভাবে প্রকাশিত নয়? ওকে, ইজ নট এমবায়োডেড। তাহলে রাইট আনসার হবে অপশান ডি, অর্থনৈতিক স্বাধীনতাটা। এটা স্পষ্টভাবে প্রস্তাবনায় কিন্তু বলা নেই অর্থনৈতিক স্বাধীনতার কথা। ইকোনমিক লিবার্টি এটা কিন্তু বলা নেই স্পষ্টভাবে, মূর্তভাবে। ওকে, এটা কিন্তু ভাইটাল প্রশ্ন একটা, ইম্পর্টেন্ট। ওকে, স্ট্যান্ডার্ড প্রশ্ন, একদম ইউপিএসসি লেভেলের প্রশ্ন। বোঝা যাচ্ছে? চলো পরবর্তী, নিচের কোনটি সঠিক? হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট? 4টে অপশান তোমাদের দিয়েছে, অপশানগুলো দেখো। আমাদের সংবিধানে সামাজিক সমতা নিশ্চিত করা হয়নি। ওকে, অপশান বি বলছে আমাদের দেশে সামাজিক সমতা ইতিমধ্যেই বিদ্যমান। অপশান সি বলছে আমাদের সংবিধানে সামাজিক সমতা নিশ্চিত করা হয়েছে। অপশান ডি বলছে ওপরের কোনোটিই নয়। রাইট অ্যান্সার হবে অপশান সি, আমাদের সংবিধানে সামাজিক সমতা নিশ্চিত করা হয়েছে, এইটা হচ্ছে সঠিক। সোশ্যাল ইকুয়ালিটি ওকে ইজ গ্র্যান্টেড ইন দ্য কনস্টিটিউশন। অবশ্যই আমাদের সমতা আছে, সামাজিক সমতা তো আমরা পাই, ইকুয়ালিটি একটা পাই। ওকে, সোশ্যাল ইকুয়ালিটি, এইটা কিন্তু তোমার কারেক্ট। পরবর্তী দেখো, নিচের কোন শব্দটি 1975 সালে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় অন্তর্ভুক্ত ছিল না? এই না টাইপের প্রশ্নগুলো স্টুডেন্টের মধ্যে প্রচুর ভুল করে দেয়, কেননা প্রশ্নটা সম্পূর্ণটা আর পড়ে না, এই পর্যন্ত অন্তর্ভুক্ত ছিল বলে এখানে আনসার দিতে শুরু করে দেয়। অন্তর্ভুক্ত ছিল না, ওকে, ওয়াজ নট ইনক্লুডেড দ্য প্রিয়াম্বেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন 1975। রাইট অ্যান্সার হবে সততা অখণ্ডতা, যেটাকে ইন্টিগ্রিটি বলা হয়ে থাকে। ওকে, ইন্টিগ্রিটির বাংলা সততাও হয়, অখণ্ডতাও হয়। ওকে, অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। এইটা প্রস্তাবনায় অন্তর্ভুক্ত ছিল না 1975 সালে হচ্ছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায়। বোঝা যাচ্ছে বিষয়টা? এই ভ্রাতৃত্ব, সমতা, সার্বভৌম, এই তিনটে তোমার ইনক্লুড ছিল, কিন্তু তোমার ইন্টিগ্রিটিটা ইনক্লুড ছিল না। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন দেখো, প্রশ্নটা ভালো করে পড়বে। 26শে নভেম্বর 1949 সংবিধান কি হয়েছিল? গৃহীত হয়েছিল। ওকে, তাহলে সেই সময় ভারতের প্রস্তাবনা যেটা ছিল সেইখানে অন্তর্ভুক্ত ছিল না। ওকে, ডিড নট ইনক্লুড দ্য টার্মস, মানে এই চারটের মধ্যে কোনটি ইনক্লুড ছিল না? এটা রাইট অ্যান্সার হবে অপশান এ। ওকে, 1, 2, 3। ওকে, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ মানে সেকুলার, আর হচ্ছে ইন্টিগ্রিটি, সততা, এই তিনটে হচ্ছে অন্তর্ভুক্ত ছিল না। প্রজাতান্ত্রিক যে কথাটা মানে রিপাবলিক, এইটা ইনক্লুড ছিল 1949 সালে ভারতের সংবিধান যখন গৃহীত হয়, মানে সেই সময় প্রস্তাবনায় কিন্তু এই প্রজাতন্ত্র কথাটা ছিল। কি ছিল? সার্বভৌম, গণতান্ত্রিক এবং প্রজাতন্ত্র। বারবার বলছি, সার্বভৌম, গণতন্ত্র এবং প্রজাতন্ত্র, এই তিনটে কথা প্রথমে ছিল। পরবর্তীতে 42তম সংবিধান সংশোধনী গিয়ে 1976 সালে তখন সংশোধন করে এই সমাজতান্ত্রিক, তারপর ধর্মনিরপেক্ষ, জাতীয় ঐক্য, সংহতি, এই কথাগুলো কিন্তু যুক্ত করা হয়েছিল। পরবর্তী দেখো, সংবিধানের প্রস্তাবনা সম্পর্কে নিম্নলিখিত বিবৃতি বিবেচনা করতে হবে। প্রস্তাবনা সম্পর্কে তাহলে 4টে বিবৃতি দিয়েছে, এর মধ্যে রাইট আনসার হবে অপশান বি। শুধুমাত্র 1, 2 আর 4 সঠিক। পণ্ডিত জওহরলাল নেহরু দ্বারা প্রস্তাবিত বস্তুনিষ্ঠ রেজলিউশন যেটা ছিল, ওকে, শেষ পর্যন্ত প্রস্তাবনায় পরিণত হয়েছিল। অবশ্যই সেটা আমরা প্রথমেই পড়ে এলাম যে জওহরলাল নেহরু কর্তৃক যে তোমার অবজেক্টিভ রেজলিউশন যেটা, ওকে, তোমার বস্তুনিষ্ঠ রেজলিউশন যেটাকে আমরা বাংলায় বলতে পারি, ওকে, উদ্দেশ্যমূলক যে কর্তব্যটা যেটা, সেটাই হচ্ছে পরবর্তীতে প্রস্তাবনায় পরিণত হয়েছিল। এটা সঠিক। এটা প্রকৃতিতে ন্যায়সঙ্গত নয়। ওকে, ন্যাচারালি এটা ন্যায়সঙ্গত নয়, এটা সঠিক। আর হচ্ছে তোমার এটি সংবিধানে সুনির্দিষ্ট বিধানকে অগ্রাহ্য করতে পারে না। ওকে, সংবিধানে যে সুনির্দিষ্ট যে বিধানগুলো আছে সেগুলোকে কখনোই কেউ অগ্রাহ্য করতে পারে না, সবাইকে সেই কথা বাধ্য হয়ে মানতে হবে। এটা সঠিক। এবার এটা এখানে কি বলেছে? এটা সংশোধন করা যাবে না। ওকে, এই কথাটা হচ্ছে ভুল। চলো পরবর্তী 17 নম্বর দেখো, 26শে জানুয়ারি 1950 কি হয়েছিল বলতো? সংবিধান উদ্বোধন হয়েছিল, যেটাকে আরেকটা ভাষায় বলতে পারো কার্যকর হয়েছিল। ওকে, কার্যকর। ওকে, তাহলে উদ্বোধন বা কার্যকর করা হয়েছিল তখন ভারতীয় প্রজাতন্ত্রের সঠিক সাংবিধানিক অবস্থা কি ছিল? 4টে অপশানের মধ্যে রাইট অ্যান্সার হবে অপশান সি। এটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র ছিল। ওকে, এ সোভেরিয়ান ডেমোক্রেটিক রিপাবলিক। ওকে, ডেমোক্রেটিক রিপাবলিক কেন বলা হয়? সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র রূপে কিন্তু পরিচিত হয়েছিল যখন সংবিধান কার্যকর হয়। ওকে, 1950 সালে 26শে জানুয়ারি। তার আগে কিন্তু তোমার প্রজাতন্ত্র ছিল না ভারত।
কেন প্রজাতন্ত্র ছিল না সেটা আনসার তারাই বুঝতে পারবে যারা একটু আগে তোমাদের গণতান্ত্রিক আর প্রজাতন্ত্রের মধ্যে ডিফারেন্সটা যখন আমি বোঝাচ্ছিলাম, এক্সাম্পল দিয়ে বুঝিয়েছি চীনের এবং ব্রিটেনের। আশা করি এরপর আর ভুল হওয়ার কথা নয় কারো। না বুঝতে পারলে আরেকবার ক্লাসটা রিমাইন্ড করে দেখো, বুঝে যাবে। ওকে, চলো পরবর্তী 18 নম্বর প্রশ্ন। ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষতা শব্দটি সন্নিবেশিত হয়েছে কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে? দেখ, এটা অনেকবার হয়ে গেল তোমার। এবার ধর্মনিরপেক্ষতা ইংরেজিটা কি? সেকুলারিজম। ইংলিশ টার্মগুলো একটু মনে রাখবে, কেননা এই যে বিশেষ যে টার্মগুলো হয় তোমাদের আমি চার্টও আমি একটু আগেও করিয়েছিলাম, প্রথমের দিকে দেখবে একটা চার্ট করে দিয়েছিলাম মূল শব্দ বললে। ওকে, সেখানটা একটু মনে রাখবে ইংলিশ টার্মগুলো, কারণ ইংলিশ টার্মটা অনেক সময় তুলেই প্রশ্ন দিয়ে দেয়। ওকে, এক্সপিরিয়েন্স থেকে বলছি, তাই এইটা অবশ্যই তোমরা কিন্তু মনে রাখবে। এটা 42তম সংবিধান সংশোধনী, এটা সকলেই তোমরা আনসার করতে পারবে। চলো পরবর্তী। ভারতীয় সংবিধান ভারতকে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ঘোষণা করেছে। ওকে, সেকুলার। ধর্মনিরপেক্ষ হচ্ছে সেকুলার। ইন্ডিয়া কনস্টিটিউশন ডিক্লেয়ার্স ইন্ডিয়া এ সেকুলার স্টেট। দিস মিনস দ্যাট, মানে এর মানেটা কি? এর মানে হচ্ছে তোমার রাষ্ট্র ধর্মকে নাগরিকদের ব্যক্তিগত বিষয় হিসাবে বিবেচনা করে। ব্যক্তিগত বিষয় ধর্ম, রাষ্ট্রের বিষয় নয়, এবং এর ভিত্তিতে বৈষম্য করে না রাষ্ট্র কোনো মতেই। সেইটা হবে আনসার, অপশান সি। রাষ্ট্রের নিজস্ব কোনো ধর্ম নেই, তাই রাষ্ট্র কোনো ধর্মকে নিয়ে বৈষম্য করবে না। ধর্ম যে যার ব্যক্তিগত। ওকে, বোঝা গেছে? কিন্তু বর্তমান রাজনৈতিক অবস্থা কিন্তু তার উল্টোটা। বর্তমান রাজনৈতিক অবস্থা ধর্মকে নিয়েই যত কিছু সমস্যার সৃষ্টি করে দিচ্ছে, যাতে করে একটা ধর্মের সাথে আরেকটা ধর্মের বিরোধ সৃষ্টি করছে, যেটা তোমার দেশ স্বাধীনতার আগে ঘটতো। সেই জিনিসটা আস্তে আস্তে ফিরে আসছে সমাজে। তাই মানুষ শিক্ষিত হলেও মানুষের মানবিকতা যদি না শিক্ষিত হয়, তাহলে কিন্তু সমাজ কিন্তু ধ্বংসের পথে কিন্তু চলে যাবে। তাই প্রত্যেকটা শিক্ষিত যুব সমাজকে তোমাদের সেই নৈতিকতার দিকটা কিন্তু পালন করাটা দরকার। ওকে, চলো পরবর্তী প্রশ্ন দেখো, 20 নম্বর। সংবিধানের প্রস্তাবনা ভারতকে ঘোষণা করে কি? তাহলে সংবিধানের যে প্রস্তাবনা প্রিয়াম্বেলটা আছে, দ্য প্রিয়াম্বেল টু দ্য কনস্টিটিউশন ডিক্লেয়ার ইন্ডিয়া অ্যাজ এ সভেরিয়ান সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক, মানে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসাবে ঘোষণা করে সংবিধানের প্রস্তাবনা ভারতকে। বোঝা গেল? তাই এটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু প্রশ্নটাকে ঘুরিয়ে দিয়েছে। মানে অ্যাকচুয়ালি ভারতের প্রস্তাবনায় বলা আছে সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র, এটাই। ওকে, এটাকে একটু ঘুরিয়ে প্রশ্নটা করা আছে। আর আজকে তোমাদের এই 20টা তোমাদের শর্ট কোশ্চেন ছিল এমসিকিউ তোমাদের লুসিয়েন্টে, আর তোমাদের তার আগে ডেসক্রিপটিভটা করালাম, মানে কনসেপ্ট প্লাস হচ্ছে তোমার এমসিকিউ। ওকে, তোমাদের পুরো ইনফরমেশন তোমাদের দিলাম। তা অবশ্যই তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে, আর ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে দিতে ভুলো না। আর বন্ধুদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করবে, যাতে নেক্সট ক্লাসগুলো তোমাদের জন্য খুব তাড়াতাড়ি নিয়ে আসতে পারি। তোমাদের একটা শেয়ার কিন্তু আমাকে মোটিভেশন দেয় নেক্সট ক্লাসগুলোকে আনার জন্য। অবশ্যই তোমরা লাইক করে শেয়ারটা করে দিও। এছাড়া তোমাদের লুসিয়েন্টের অন্যান্য ক্লাসগুলো চলছে, সেই ক্লাসগুলো তোমরা করতে থাকো কন্টিনিউয়ালি। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।